কুষ্টিয়ার বাইরের মানুষ আমাকে যতটা চিনে কুষ্টিয়ার মানুষ আমাকে আসলে অতটা চেনে না। আমার এখন মনে হচ্ছে যে আমি কি আরো বেশি মানে স্ট্রেস নেওয়ার দিকে ছুটছি কিনা আল্লাহই জানে। বাট এরকম কোনো কথা আসে না যে কাপড় বেচুনি? এমনও সময় গেছে আমার বিকেল ৩টার সময় আমি রিকশায় উঠে বসলাম, বোতলে পানি ভরবো, এটাও একটা কাজ। আমাকে নিজের জন্য কিছু করার আমার আসলে সুযোগই ছিল না। আমার সব মানুষই কিন্তু বিপথে যায়, সব মানুষই ভুল করে, ওরাও করবে। আমি যে কোনো সময় সুইসাইড করব, মানে আমার সারাক্ষণ মনে হতো যে আল্লাহ, আমার মনে হয় আজকের রাতটাই আমার শেষ রাত। আমার বিজনেস একদম ডাউন হয়ে যাচ্ছিল, মানে আমি কোনো রকম কনসেন্ট্রেশন করতে পারছিলাম। আমার ব্যাংক ব্যালেন্স খরচ হতে হতে শূন্য। আমি ওদের কাছে এত আদরের ছিলাম, ওরা সবসময় আমাকে রীতিমতো প্রোটেক্ট করে রাখ। আমার ড্রেসগুলা আমার অফলাইনে সেল। এখন মানুষ বলে উদ্যোক্তা উদ্যোক্তা, তখন আমি ওইটাও জানতাম না। তারপর এত 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 অর্ডার, আমাকে বিজনেস নিয়ে কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি। শুট টুট করলো, শুট করার পরে দেখি কি ড্যাম শিওর ছিলাম যে ওনার এটা বাদ দিয়ে দিচ্ছে। প্রথমে তো আমি অ্যাডভান্স সিস্টেম ছিল না, পরবর্তীতে বিভিন্ন রকমের বাজে অভিজ্ঞতা থেকে আমার অ্যাডভান্স সিস্টেমটা চালু করলাম। ওয়েলকাম টু মঞ্চামিত শো। আমি মঞ্চামিত। আমার গেস্ট আজকে তসলিমা আক্তার লিমা। উনি আসছে কুষ্টিয়া থেকে, ঢাকার অনেক দূর থেকে আসছে এবং এই গরমের মধ্যে চলে আসছে। শ্যুট করা হচ্ছিল অনেকদিন আগে থেকে, প্রায় 3-4 মাস 6 মাস আগে, বাট টাইম মিলতেছিল না। উনি খুবই টেনশনে আছে, আমাকে খুব ভয় পায়। আমার শো খুব দেখে কিন্তু আমাকে খুব ভয় পায়। আমি কি কোশ্চেন করি, কি ভয়ে সে অনেক ঘুমাতে পারতেছিল না, বলতেছিল আমাকে। ওকে, আমি আগে ওয়েলকাম করি, তারপর আপনারা তার গল্প শুনতে পারবেন। তসলিমা আক্তার লিমা, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। খুব নার্ভাস? কিছুটা। নার্ভাসের কোনো কারণ নেই, আমরা আড্ডা দিব শুধু, ঠিক আছে? মন করে আড্ডা দেবো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, উনি আমার চুল নিয়ে খুব কথা বলছিল। বলুন, কি চুল নিয়ে আপনার কি বান্ধবীরা কি বলেন? আমরা ভাবতাম এটা আসলে মানে উইক ফেক চুল, বাট স্টাইলটা মানে এতটা ইউনিক, মজার। তুমি চুল কেটে ফেলবো? না না, আপনাকে মানাই। আচ্ছা, ওকে। সো আপনি আমার শো দেখেন? রেগুলার দেখি। তারপরে দেখে কি মনে হয়? ভয় লাগে? না, ভালো লাগে, একটু টেনশন লাগে। নিজেকে দাঁড়িয়ে ভয় লাগছে, অন্যদেরটা তো ভালো লাগে। ভালো লাগে, আপনারটা খুব ভালো লাগে। ওকে, সো উনি উদ্যোক্তা, উনি প্রচুর কাজ করে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের ড্রেস নিয়ে কাজ করে, না? এবং আপনার পেজের নাম হচ্ছে আলিয়া। আলিয়া। একটু ওই গল্পে যাই, যদি নার্ভাস না থাকেন আর টেনশনে না থাকেন। হ্যাঁ, আমাদের শুট করার কথা ছিল কত মাস? 6 মাস হয়ে গেছে নাকি আরো বেশি? 6 মাস তো হয়ে গেছে। আরো বেশি। আমার শো দেখে আসলে আমার কথা হচ্ছিল অনেকদিন ধরে যে আপনি আসেন, ওই শুধু ঢাকায় আসলে আমাকে জানাবেন। আপনার বিবিসিতে আপনার একটা ডকুমেন্টারির মতো একটা গেছে, 4-5 মিনিটের একটা শো এর মতো গেছে ওইখানে, এবং সেটা আপনাকে ওটা দেখে মানুষ খুব চিনেছে, না? হ্যাঁ, বিবিসিটা ছিল একদম প্রথম আমার ইন্টারভিউ টাইপের একটা শো আর কি। তারপরে চ্যানেল 24, 21 টিভি, এগুলাতে হচ্ছে বেশ কয়েকটা একটা ছোট ছোট টিপস। কি ক্লিপস এখানে কি গেল? ওই মানে আমার উদ্যোক্তা হওয়ার গল্প, এতটুকুই। 4-5 মিনিট হয়ে গেল? না, আমার উদ্যোক্তা হওয়ার গল্প যেটা, সেটা আসলে আমি তো শুরু করলাম 2018-তে। ওই সময়টাতে আমার বাচ্চাদের বয়স ছিল 2 বছর, একটা বড়টা 3 বছর, ছোটটা 2 বছর। তো তখন যেটা হলো আসলে সারাটা সময় বাচ্চা, এটা না আমি একটু বলতে চাই আসলে। খুব একটা মেয়ের যখন বেবি হয়, অ্যাকচুয়ালি যখন একদম মা হয়ে যায়, ওই সময়টাতে ফ্যামিলি এনভায়রনমেন্টটা প্লাস হচ্ছে আমার একদম পিছাপিছু 2 বাচ্চা, 1 বছর 13 দিনের বয়স। তো ওই সময়টাতে সারাটা সময় বাচ্চা, সংসারের টুকিটাকি অন্যান্য কাজ, যদিও আমাকে ওইদিকে খুব বেশি একটা নিতে হতো না, বাট বাচ্চা 2টা যেহেতু আমার পিছাপিছি, মানে কি বলবো, মানুষ যখন তখন বলতো যে তোমার বাচ্চা আসুক না কেন, ওইটাও তখন খুব গায়ে লাগতো যে আমি এতটা এফোর্ট দিচ্ছি, এরপরেও আমি কি এটা পারছি না। মানে এইগুলা নিয়ে আমি খুব বেশি একটা যে আমি একেবারেই মানে সংসারের মধ্যে ডুবেছিলাম এরকম না। আমি আমার হাজব্যান্ড প্রচন্ড ঘুরে বেড়াতে পছন্দ করতাম। আমার বাচ্চারা হওয়ার আগ পর্যন্ত আসলে আমরা মানে আমাদের একদম লাইফটা ছিলই পথে পথে, আমরা খুব বেশি ঘুরে বেরিয়ে সময়গুলো শেষ। যখন বাচ্চারা হলো তখন আমি টোটাল ঘরবন্দি। ওই সময়টাতে এত এত ফ্রাস্ট্রেশন চলে আসলো যে কিছু একটা মানে বাসায় হয়তো অন্য কোনো টপিকে প্রচন্ড বিরক্ত, এটা যে পড়ছে হাজবেন্ডের উপর, যে মানে হয়তো ও সময় দিতে পারছে না, ও ব্যস্ত থাকে, ওইটাও যে পড়ছে ওর উপর, যে আমি তো 2 জন একসাথে সামাল দিতে পারছি না। অন্যান্যদের সাপোর্ট থাকলেও আসলে মায়ের কাজটা মায়েরই, আর মায়ের কাজটা না একেবারেই দেখা যায় না, একেবারেই দেখা যায় না। মানে এটা একেবারেই মানে হয়তো একই কাজ 5 বার 6 বার 7 বার 8 বার করাই লাগছে, সেম কাজ, ওটা আসলে অ্যাকচুয়ালি দেখা যায় না। তো ওই সময়টাতে এত বেশি মানে বিভিন্ন রকমের কথার শিকার,
এটা প্রতিটা মা এটা ফেস করে, প্রতিটা মা। তুমি পারছো না, মানে সবকিছুর সারমর্ম তুমি পারছো না, তুমি এটা ঠিক মতো করছো না, তুমি ওইটা ঠিক মতো করছো না, তুমি সকালে উঠতে পারছো না, দিকে যে সারাটা রাত বাচ্চাটাকে যে 10 মিনিট পর পর মানে ওইগুলা ফেস করা, যে 10 মিনিট পর পর বাচ্চাটাকে হয়তো খাওয়ানো লাগছে বা সবকিছু মিলিয়ে আসলে তুমি পারছো না, তুমি পারছো না, এই কথাটা শুনতে শুনতে যে এই ফিলটা আসলে এত বিরক্তিকর এবং এতটা সাফারিং একটা ফিল, যে এত চেষ্টা এত এফোর্ট, স্বাভাবিক আমার বাচ্চাকে আমার থেকে বেশি অন্য কেউ কিন্তু এফোর্ট দিবে না, সবাই দিচ্ছে, সবাই সাপোর্ট দিক, বাট ওই সাপোর্ট আর মায়ের সাপোর্টটা একেবারেই ডিফারেন্ট। তারপরেও একটা মাকে ডেফিনেটলি শুনতে হয় যে না তুমি ঠিক মতো দেখছো না, বাচ্চা সুখ না, তুমি ঠিক মতো ওকে খাওয়াচ্ছ না, বাচ্চা ঘুমাচ্ছে না, তুমি ওকে ঘুম পাড়াতে পারছো না, তুমি ওকে হেঁটে ঘুম পাড়াচ্ছ না, তুমি এটা করছো না, তুমি ওইটা করছো না, পারার গল্পগুলো এত কঠিন। কেন আসতো এই কথাগুলো? আপনি কি অন্য কিছু নিয়ে বিজি ছিলেন? না না না, অন্য কিছু, এটা আসলে আমি না, এটা প্রতিটা মা আই থিংক এটা ফিল করে, এটা মানে ফেস করে, ফিল করে, এটার কোনো কারণ থাকা লাগে না, আমার মনে হয় যেটার কোনো কারণ আসলে থাকা লাগে না। সো এটা এত বেশি এটার মধ্যে থেকে থেকে, আর সব থেকে বেশি এটা আসলে যে করতে হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে এটা প্রচন্ড ইফেক্ট করে আমার মনে হয়। কারণ ওই সময়টাতে আমি এটা ফিল করছিলাম যে একটা কিছু হচ্ছে, আমি তো অন্যকে কিছু বলতে পারছি না, আমি অন্যের উপরে বিরক্ত, এটা কিন্তু আমি অন্য কোথাও প্রকাশ করতে পারছি না। আবার আমি আমার ফ্যামিলি এনভায়রনমেন্ট আমি এত কম শেয়ার করতাম, বাইরে এতই কম শেয়ার করতাম, মানে করতামই না একরকম বলতে গেলে। তো সেটা ঘুরে ফিরে এসে কিন্তু আমার হাজব্যান্ডের উপর পড়ছে যে না তুমি আমাকে এটা করছো না, বা খুব ছোট ছোট জিনিস হয়তো প্রচন্ড বিরক্ত হচ্ছি, প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে। আমার খুব সিম্পল একটা ঘটনা মনে আছে যে ও আমাকে বলছে যে তুমি একটু চা খাবা দিনে, আমার একেবারেই চা খাওয়ার অভ্যাস নাই, তুমি একটু চা খাবা দিনে, তাহলে হচ্ছে রাতে এতটা কষ্ট হবে না, মানে জাগাটা এতটা কষ্ট হবে না। এটা শুনে আমার মেজাজ খারাপ হয়ে গেছে, মানে এটাতে আমি এত রিয়াক্ট করছিলাম যে কেন তুমি আমাকে চা খেতে বলছো, তার থেকে বরঞ্চ তুমি আমাকে একটু রেস্ট করতে বলো। বাট আমি ওইটা ওকে বুঝাতে পারি না যে তুমি আমাকে রেস্ট করতে বলো, তুমি আমাকে কেন চা খেতে বলছো, মানে খুব ছোট জিনিস, এটা নিয়ে রিয়াক্ট করার কিছু ছিল না। এখন বুঝি যে এটা আসলে রিয়াক্ট করার মতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু ওই যে আমার রাগ হচ্ছিল যে কেন তুমি আমার অপারগতাটাকে কেন তুমি হাইলাইট করছো, মানে ঘুরে ফিরে আমার অপারগতাটা কেন তুমি হাইলাইট করছো যে আমি এটা পারছি না। মানে কি ওই সময়টাতে কি হলো, আমার বড় বাচ্চাটা, ওই সময় আমি আমার বাবার বাড়ি ছিলাম, আমার বড় বাচ্চাটার ঘুম, একটা রাতে মানে আমার বড় মেয়েটা হঠাৎ বমি করছিল খুব। তো আমি এটা মানে আমার এত ঘুমের ঘরে ছিলাম, আমার হঠাৎ মনে হলো কি আমি উঠতে নিয়ে আমার বাবুর পেটে এরকম হাত দিয়ে ফেলছি, মানে এটা আমি বুঝতে পারিনি, মানে আমার এটা ঘুমের ঘরে তখন আমি ও যখন বমি করছে আমার তখন আস্তে আস্তে হালকা হালকা মনে পড়ছে যে আমি তো মনে হয় এইভাবে ঘুম থেকে উঠছিলাম, মানে আমি উঠছি, আমি আমার বেবির পেটে এরকম এত জোরে চাপ দিয়ে ফেলছি যে ও ঘুমের মধ্যে বমি করে ফেলছে। তো এইটার পারপাসেই হচ্ছে আমার হাজবেন্ড আমাকে বলছে তুমি চা খাবা দিনে, একটু চা খাবা, তাহলে রাতে যা। আসলে আমি তো রাতে দিনে পরিশ্রম করছি ওই সময়, দুইটা বাচ্চা পিঠাপিঠি, মানে এটা আসলে আমি আমার বাচ্চাগুলোর কথা, আমি কয়েকদিন আগে আমার বাবাগুলো তো এখন বড় হয়েছে, ওদেরকে আনতে চাইলাম, বাট ওরা আসলো না। তো কত বয়স এখন ওদের? এখন ওদের হচ্ছে একটা 8+ একটা 9+, 7+8+, সরি। তো ওই সময়টাতে তখন ওরা কি হতো, একটাকে হয়তো আমি এই পাশ করে ঘুম পাড়াচ্ছি, আরেকটা আমার পেছন থেকে জড়িয়ে ধরে আছে, আমি ও পাশে ফিরতে পারছি না, মানে আমার যখন ও পাশে ফিরতে মন চায় তখন ও কান্না করছে। ওই সময় আসলে এগুলা না পৃথিবীর কাউকে বোঝানো সম্ভব না, এই প্রতিটা সেকেন্ড এটা পৃথিবীর কেউ বুঝবে না এই জিনিসগুলো। তো রাতে যখন ওরকম ঘুম ভেঙে গেলো সমান, আর আমার বড় মেয়েটা একবার বমি শুরু করলো সারা রাত বমি করে বা সারা দিন, মানে ওর ওইটা সহজে থামে না। তো ওইটা যখন শুরু হলো তখন আমি ওর সাথে এটা বলছিলাম যে আমার মনে হচ্ছে আমি না ওর পেটে হাত দিয়ে ফেলছি, তা না হলে হঠাৎ করে তো এখন বমি করার কথা না, কিন্তু আমার মনে হচ্ছে, আমি কিন্তু শিওর না। তখনও আমাকে বলছিল যে তুমি একটু চা খাবা, আমি এত রিয়াক্ট করছিলাম যে প্রথমত আমি বাচ্চা বমি করছে আমি এটাই নিতে পারছি না, আর তার মধ্যে আমার খারাপ লাগছিল ওকে আমার কারণে এতটা সিক হয়ে গেল, ওইটা আমি নিতে পারছি না। সেই সময় এরকম একটা কমপ্লিমেন্ট আমার মনে হচ্ছিল যে হ্যাঁ ও আমাকে একটা কমপ্লেন করছে যে না তুমি কেন দিনের, মানে ওইটা আমার ভালো লাগছিল না। তো এরকম ছোট 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 খুবই ছোট। আরেকদিন যেটা হলো লালনের মাজার একটা প্রোগ্রাম ছিল, ও দেখা যাচ্ছে হয়তো বা সকাল থেকে একদম বিকেল পর্যন্ত ওখানে, ওইটা আসলে ও গেছে ওর কাজে, এখানে ওর কোথাও কোনো ফল্ট নাই, কিন্তু সেটা এখন বুঝি, কিন্তু তখন আমার প্রচন্ড রাগ হতো। তো তখন আমার মনে হতো ও আমাকে এটা আসলে বুঝেই নেই,
তো ওর এখানে একটু আমার এখন মনে হয় যে ও একটু চুপচাপ এটা হ্যান্ডেল করতে পারতো বা আমাকে ডিফারেন্ট ভাবে বুঝাতে পারতো, বা ওইটা ও হয়তো ওই সময়টাতে ও রিয়াক্ট করছে আমিও এইভাবে ভাবে না সম্পর্কটা প্রচন্ড রকমের খারাপের দিকে চলে যাচ্ছিল। তখন আমার মনে হলো যে না আসলে সারাটা সময় সংসার, সারাটা সময় বাচ্চা, এটা আমার পক্ষে সম্ভব না, আমাকে আসলে এখান থেকে যেভাবে হোক বেরোতে হবে। কারণ এই জিনিসে থাকতে থাকতে আমার এটা নিজেকে রিকভার করতে ইচ্ছা করছিল যে আমি আসলে কিভাবে এখান থেকে বেরোবো, কারণ এই এই জায়গাটা আমি আর নিতে পারছি না যে সারাটা সময় কারো না কারোর কথা আমার কানে বেজেই যাচ্ছে হয়তো বলছি। পরপর দুটো বেবি নেওয়ার কারণ কি? আমাদের আসলে অনেকটা লম্বা সময় আমাদের বেবি ছিল না, মানে হচ্ছিল না। তারপরে যখন হলো তখন আসলে এখন ইনফ্যাক্ট এখন আমার আফসোস হয় আরো দুইটা হলে ভালো। হ্যাঁ কেন? এটা আমি সবাইকে বলি যে আমার মানে আমার ভালো লাগছে, এখন খুব ভালো লাগে। এখন মনে হয় কি খুবই ভুল হয়ে গেছে, এখন ঘর ভর্তি 4-5টা বেবি থাকতো কত ভালো হতো, এটা এখন খুব মনে হয়। তখন এরকম লাগছিল আর কি। তো তখন আমার মনে হচ্ছিল যে না আমাকে আসলে একটা কিছু করতে হবে, কারণ আমি সবসময় ঘরে থেকে আমি অভ্যস্ত না। হঠাৎ করে আমার হাজবেন্ড যেরকম ও কিন্তু বাইরে যাচ্ছে, ওর কাজে ও বাইরে যাচ্ছে, ও ঢাকায় এসেও বেশ কিছুদিন থেকে বাসায় যাচ্ছে। আমার বাসায় আমার শাশুড়ি ছিলেন, উনি আমার ননদের পিচ্ছি দুটা ছোট ছিল, ওদেরকে টেক কেয়ার করার জন্য উনি মুভ করছে, মানে সবাই মোটামুটি মুভিং আছে শুধুমাত্র আমি ছাড়া। আমি ওখান থেকে কোথাও নড়াচড়া করছি না। ইনফ্যাক্ট আমি যে পরিমাণ বাইরে একটু ঘুরে বেড়াতাম সেটাও কিন্তু আমার বাচ্চা দুটার জন্য হচ্ছে না। আমি দুইটাকে একসাথে রেখে তো বাইরে যাওয়া সম্ভব না, আর আমি বাইরে গেলে তখন বাচ্চারা কি খাবে কি করছে একটা টেনশন তো কাজ করে। সবকিছু মিলিয়ে আমি বাসার পরিবেশটা একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছিল। আর সবসময় থাকলে যেটা হয় যে হয়তো আমাকে কেউ একটা কিছু বলছে, ফ্যামিলি মেম্বারে একটা কিছু বলছে, আমি হয়তো ওখানে কোনো রিয়াক্ট করছি না, বাট ওইটা আমার রেগে মানে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়ে আছে। আমার ওই সময়টাতে বেশিরভাগ যেটা অভ্যাস ছিল, আপনার উপর আমার প্রচন্ড মেজাজ খারাপ, আমি আপনার সামনেই আসবো না, মানে আমি জাস্ট সামনেই আসবো না, আমি আমার রুমে বসে আছি, ওইটা একটু মাথা থেকে সরলে তখন হয়তো আমি আপনার সামনে আসছি। তা নাহলে কি হবে, আমি আপনার সাথে কথা বলছি একদম মানে বোম বাস্ট করার মতো হয়ে যাবে। তো আমি এটা প্রচন্ড স্কিপ করতাম, এতে আরো হিতে বিপরীত হচ্ছিল যে না ও হচ্ছে এটাকে আরো ডিফারেন্ট ভাবে এটা আসলে প্রেজেন্ট হচ্ছিল, যে ও প্রচন্ড ইরেসপন্সিবল, ও এটা দেখছে না ওইটা দেখছে না, বা ও আমার সাথে মিশছে না, আমার সাথে কথা বলছে না, এটা একদম ডিফারেন্ট ভাবে যখন প্রেজেন্ট হচ্ছিল তখন আসলে মনে হচ্ছিল যে না আসলে এভাবে হয় না। কিন্তু যদি ধরুন এক বেবির পরে গ্যাপ থাকতো 5 ইয়ার্স, তাহলে তো এই কষ্টটা হতো না মনে হয়। এটা আমি জানি না, এটা আমার মনে হয় কি যে হ্যাঁ তখন হতো না, এটা সেই সময়টাতে। এখন এটা তো আসলে যার যার সিচুয়েশন, তাকে এটা সে ওভাবেই আসে। এমনও তো হতে পারতো যে হয়তো আমার দুইটা কেন 3টাই বেবি হলো, বাট এতটা সাপোর্ট আমি পেলাম যেটা নিয়ে আমার হেডেকই লাগলো না। সাপোর্ট ফ্রম হোম, হ্যাঁ এটা হয়তো আমার হেডেকই লাগলো। ফ্যামিলি মেম্বার যারা থাকবে সব, আমি যে একেবারেই সাপোর্ট পাইনি আসলে সেটা না, বাট সেই সময়টাতে সবকিছু হয়তো পর্যাপ্ত ছিল না, বা আমি ফিল করছিলাম না যে এটা পর্যাপ্ত। সাপোর্ট পাইনি সেটা না, আমার ফ্যামিলি মেম্বাররা সবাই খুবই ভালো, এখানে কোনো ডাউট নাই। তো আসলে সাপোর্ট এক একজন এক এক রকম করে আশা করে, কিন্তু আমাকে তো সেটা বলতে হবে, আমি তো বলতেও পারছিলাম না, কারণ ওখানেও কোথাও না কোথাও একটা জড়তা কাজ করছিল। এটা তো আর আমার মা না যে চিৎকার চেঁচামেচি করবো, আমার ভাই না যে চিৎকার চেঁচামেচি করবো যে তুমি কেন এটা করোনি এটা বলেনি, এটা তো আসলে এটা হয় না। আমার তো মনে হয় বিশেষ করে বাচ্চা হওয়ার পরে সময়গুলো আসলে মেয়েদের প্রচন্ড খারাপ যায়। আর এমনি তো ওই সময়টাতে হচ্ছে যে কিছু একটা মেডিকেল টার্ম আছে যে ওই সময় মায়ের এমনিতে একটু ডিপ্রেশনে থাকে। তো এটা আসলে কি, এটা আমার মা কি জানে যে আমার ভাবিরা ডিপ্রেশনে আছে? ওরা কি সেই সময়গুলো আসলে ওরা এগুলো বুঝেও না, ওরা তো এতটা এগুলো তো আসলে জেনে অভ্যস্ত না, আমরা যতটা জেনে অভ্যস্ত। তো এটা আসলে সবাই যে বুঝে তা তো না, স্বাভাবিকভাবেই বুঝা না বুঝা সমস্ত ইফেক্ট যেহেতু পড়ছে ওই মাটার উপরে। তার মধ্যে এই সিচুয়েশন কবে থেকে চেঞ্জ হওয়া শুরু হলো? সিচুয়েশন আসলে চেঞ্জ হয় না, সিচুয়েশন আমরা অভ্যস্ত হয়ে যাই। কিছুটা হয়তো চেঞ্জ হয়, সেটা এখন যেমন তখন বাচ্চাদের সমস্ত কিছু করে দেওয়া লাগতো, এখন তো করে দেওয়া লাগছে না, এটা তো একটা আলাদা চেঞ্জ। এখন ওদের ওরা করতে পারছে, তখন কেউ ওদেরকে রাখতে পারতো না, দুইটা বাচ্চা একসাথে কেউ রাখতে রাজি না। এখন তো সেটা না, এখন কিন্তু দুইটা বাচ্চা রেখে আমি চলে যেতে পারছি, ওদেরকে রাখতে পারছি, কারণ ওদের সবকিছু ওরা করছে। তো সিচুয়েশন ওভাবেই চেঞ্জ হয়। অ্যাকচুয়ালি যে অন্যভাবে আমরা যেভাবে এক্সপেক্ট করি ওভাবে সিচুয়েশন চেঞ্জ হয় কিনা আসলে আমার জানা নেই। যতই সাপোর্ট থাকুক কোথাও না কোথাও একটা ঝামেলা বেঁধেই যায় যখন বাচ্চারা হয় আগ পর্যন্ত আসলে আমি জানি না, হয়তো অনেকেই অনেক ভালো কিছু ফেস করে, বা আমিও যে খুব খারাপ ফেস করছি সেটা না, বাট আমার কাছে অনেক বেশি বার্ডেন মনে হচ্ছিল ওই সময়, যে
না আমাকে আসলে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। মানে হাজবেন্ড সাপোর্টিভ ছিল? হ্যাঁ, সাপোর্টিভ, ডেফিনেটলি সাপোর্টিভ ছিল। আমার বাচ্চাগুলোকে আমার কখনো রাত জেগে হেঁটে হেঁটে ঘুম পাড়াতে হয়নি, এগুলো সব ওর বাবা করতো যতক্ষণ ও থাকতো। বাট ও কি সবসময় থাকতো? যে সময়টাতে ও থাকছে না, যেমন এমনও সময় গেছে যে হয়তো বা আমার শাশুড়ি উনি ঢাকায় এসছেন, আমার হাজবেন্ড উনিও ঢাকায় এসছেন, এদিকে আমার বাসায় একটা ছুটা বোয়া, মানে ওরকম অনেক সময় গেছে যে একটা ছুটা বোয়া। আমি ছোট ছোট একটু ঘটনা বলি। আমার বাবুকে আমি বিছানার উপরে রেখে আমি হয়তো ওয়াশরুমে গেছি, কোনটাকে রেখে গেছি? ছোটটাকে, কারণ ও তো বেশি একটা গড়িয়ে আসতে পারবে না, আর বড়টাকে রেখে গেছে আমি ওয়াকারে। ওদের যেহেতু মাত্র 1 বছরের ব্যবধান ওয়াকারে, এখন ও কি করছে, আমি এসে দেখি, দৌড়ে এসে দেখি ও কিভাবে যেন একটু গড়িয়ে সামনে জাস্ট, আর হয়তো 1-2 সেকেন্ডের জন্য পড়ে যায়নি। আরেকটা হচ্ছে আমি এরকম নিচে শুয়ে রেখে, আমি ছোটটাকে তো এখন কাউকে ধরার নেই, বড়টাকে আমি ওয়াকারে রেখে গেছি, বড়টা এরকম পড়ে গেছে, ছোটটার গায়ের উপরে পড়ে চ্যাপ্টা হয়ে আছে, দুজন একসাথে চেঁচাচ্ছে ওয়াকার থেকে, মানে ওইটার গায়ের উপরে ওয়াকার। তারপরে হচ্ছে এরকম, মানে এরকম এত সময় আমার গেছে, এত সময় আমি দোতলা, আমাদের 3 তলায় হচ্ছে আমাদের একজন ভাড়াটিয়া থাকতেন, তো উনার ওখানে বাচ্চা রেখে আসতাম। 5 মিনিট পর পর হয়তো ও এটা করছে, ওইটা করছে, নিয়ে যাও বা একটু চেঞ্জ করে দাও, এই করো সেই করো। তা আসলে না ওভাবে হয় না। আমার ছুটা বুয়া যিনি ছিলেন, উনি 12টার সময়, সকালে 11টা-12টার সময় উনি চলে যেতেন, আসতেন আবার সন্ধ্যার পরে। এই যে গ্যাপটুকু, এটা আসলে কিভাবে সম্ভব? এইটুকু সময়ের মধ্যে তো আমার তো নিজেরও কাজ থাকে, একটু খেতে হবে বা খাওয়া দাওয়া সেসব না হয় বাদই দিয়ে দিলাম। তো সবকিছু মিলিয়ে মানে এটা যে কতটা স্ট্রাগল টাইম যাচ্ছিল, মানে প্রচন্ড স্ট্রাগল টাইম যাচ্ছিল ওই সময়টাতে। তো প্রথম কিছু 5-6 মাস মোটামুটি সবাই সাথে থাকলো। ওই যে বললাম না যে কথার বানগুলো অনেক খারাপ, আপনাকে সবই করে দিচ্ছি আমি, কিন্তু আমি আপনাকে পর মুহূর্তে করে দিচ্ছি বলে এটা নিয়ে কথা শোনাচ্ছি, তাহলে আর করে দিয়ে কি লাভ হলো? ব্যাপারটা এরকম হয়ে যায় আর কি। তো আসলে এগুলার কারণে মেইনলি হচ্ছে আমার বিজনেসটা, আমার হাজবেন্ড একদিন খুব রেগে গিয়ে বলছিলেন যে হচ্ছে আগে কিছু করে দেখাও। যদিও আমি হচ্ছে জব করতাম না, ও মানুষ খুব ভালো, বাট ওই যে রাগের চোটে যেটা হয় যে রেগে মেগে ফায়ার হয়ে দুজনকে প্রচন্ড হিট করার ব্যাপার থেকে, কথার হিট করা, যে না ওকে এই কথাটা বলতে পারলে মনে হয় আমি ওকে দমাতে পারবো, বা ওকে কথাটা বলতে পারলে। তা আমিও বলছি, ও বলছে। তো একটা পর্যায়ে যখন এই কথাটা বললে, এটা আসলে আমার প্রচন্ড গায়ে লাগছিল যে আমি সবসময়ই কিছু না কিছু করে অভ্যস্ত। আমি যখন পড়াশোনা শেষ করছি তখন আমি কোচিং সেন্টারে পড়াতাম, একটা ছোটখাটো একটা জব করতাম, সেগুলো ছেড়ে দিয়ে আমি আস্তে আস্তে হচ্ছে একদম বাচ্চাদেরকে নিয়ে পড়েছিলাম আর কি। তো যখন ওটা শুরু হলো তখন হচ্ছে একদিন এরকম করে বলছে, তো তখন ও বলছে, ও মানে এমনিতেই কথার কথা জাস্ট বলছে যে তুমি সারাক্ষণ আসো, সারাদিন হচ্ছে কি যেন ওই যে স্টার কি তখন এই যে ইন্ডিয়ান সিরিয়ালগুলো হতো, অনেক সময় দেখা যাচ্ছে হয়তো বসে বসে দেখছে, ও দেখছে, তুমি এগুলা দেখো আর আমার সঙ্গে হচ্ছে এগুলা নিয়ে ঝগড়াঝাটি করতে আসো, এসে এরকম যখন আগে কিছু করে দেখো। তো তখন আমার এটা প্রচন্ড গায়ে লাগছিল যে আরে আমি ঘরেই তো আছি কয়দিন, তুমি আমাকে কিছু করে দেখাতে বলছো, ঠিক আছে দেখি কিছু করে দেখাতে পারে কিনা। তো সেখান থেকে প্রচন্ড রাগে আসলে মানে আমার আলিয়া শুরু হয়েছিল, আসলে আলিয়ার শুরুর গল্পটাই ছিল আমার এরকম যে আমি প্রচন্ড রেগে গিয়ে এই কাজটা শুরু করছিলাম যে আচ্ছা দেখি যে কিছু করে দেখাতেই হবে, ঠিক আছে দেখি করে দেখাতে পারি কিনা। তো আসলে এই করে দেখানো থেকে অনেক গল্প এবং হচ্ছে অনেক করে অনেক মানে করে দেখানো, সব গল্প বলা সম্ভব না, এটা একটা ঝামেলা যে সবকিছু হয়তো বলতে পারবো না। বাট করে দেখানোর যে প্রতিযোগিতাটা, যে করে দেখাও এবং আমাকে করে দেখাতে হবে, আমিও প্রচন্ড চ্যালেঞ্জ নিয়ে ফেলছি, অনেক কিছু থেকে অনেক রকমের চ্যালেঞ্জ নিয়ে ফেলছিলাম এবং সেগুলা এখন অবধি চলছে, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ। তো করে দেখাতে একটা সময় যে আসলে আল্লাহর অশেষ রহমত যে একটা সময় অনেক কিছু করে দেখাতে হলো আমাকে, এটা আমার আরেকটা রাগ যে আমাকে কেন এত কিছু করে দেখাতে হলো, এটাও আমার একটা বিশাল রাগ। তো আলিয়া আসলে শুরুটা এইভাবেই, একদম মানে ওই যে সারাক্ষণ সংসার, সারাটা সময় বাচ্চা, ওইগুলা থেকে আমাকে বেরোতে হবে, এটাই হচ্ছে মূলত হচ্ছে একদম আলিয়ার শুরু। তখন মনে হলো যে বাচ্চাদের যে এত হ্যাসেল, সবসময় দেখেন আমরা যতই মা হই সবসময় কিন্তু বাচ্চার কান্না আমাদের ভালো লাগে না, এটা মানে এটা সবাই স্বীকার করবে, না স্বীকার করার কিছু না, সবসময় বাচ্চা টেক কেয়ার করতে আমাদেরও ভালো লাগে না, এটাই স্বাভাবিক যে একই কাজ হয়তো কন্টিনিউয়াসলি করছি, এটা হয়তো আমাদেরও ভালো লাগছে না। তো আমারও আসলে ওই সময়টাতে ভালো লাগছিল না, না লাগতে ওভাবেই শুরু।
আর আমার যেহেতু বাবার বাড়িটা একটু দূরে, স্বাভাবিক আমি ওদের একদমই সাপোর্ট পাইনি। আমাকে আমার শ্বশুর বাড়ির সাপোর্টই আমাকে এত দূর, এবং বাবার বাড়ির আমি টোটালি সাপোর্ট পাইনি, কারণ ওরা যেহেতু একদম চিচুয়াঙ্গে, আমার বাবার বাসা হচ্ছে কাপ্তাই চন্দ্রকোনাতে। তো ওখান থেকে এখানে এসে আসলে ওখানে থাকার মতো আমার যেহেতু বোন নেই, ভাইরাও ব্যস্ত, তাদের ওয়াইফরা, তো সবকিছু মিলে আমার তো সেই সুযোগ নেই যে আমার এখানে এসে কেউ থেকে সারাটা সময় আমাকে সাপোর্ট দিবে। তো স্বাভাবিক ওইটাও পাইনি। তো একা একা আসলে সবকিছু মিলে একদম হ্যাসেল হয়ে যাচ্ছিল। তো ওই সময় আমার মনে হচ্ছিল যে না, আসলে এভাবে হয় না, আমাকে কিছু একটা করতে হবে। এখন সেই কিছু একটা কি করবো? আমার পক্ষে তো এখন আসলে 2টা বাচ্চা বাসায় রেখে বাইরে যেতে জব করা সম্ভব না। স্বাভাবিক বাসায় কিছু একটা শুরু করতে হবে। আমি যেই কাজটা দিয়ে আমি আসলে আমার আলিয়া যেভাবে শুরু হলো যে জামা বানাবো, আমি না আসলে জামাটাও যে ঠিক মতো বানাতে পারতাম তা না। আমি এখন মাঝে মাঝে ভাবি, জামা যখন প্রথম কাস্টমাররা ছিল ওরা কেন আমার ড্রেস নিত? মানে এমন তো না যে আমি খুব আহামরি ভালো বানাচ্ছি, আসলে আমি ভালো বানাতাম না, এখন বুঝি সেটা। তখন আমার বাচ্চাদের কিছু টুকিটাকি জামা বানানো শুরু করছিলাম, আচ্ছা দেখি বানিয়ে পারে কিনা, কারণ আমার আগ্রহ থাকতো সবসময় যে সূচি যে মানে সুই সুতার যে কাজটা আর কি, ওইটার প্রতি একটা আগ্রহ ছিল। বাট ওইটা আসলে ওভাবে দেখা যাচ্ছে ওইটা করে আর কি করবো, মানে ওরকম কিছু খুঁজে পাচ্ছিলাম না। জামা বানাতে ভালো লাগছিল যে আমার মাকে দেখছে, আমার মা আমাকে জামা বানিয়ে দিতেন, যেহেতু একটা মাত্র মেয়ে ছিলাম, খুব আনন্দে সে নিজের হাতে জামা বানিয়ে দিতেন। তখন আমার মনে হচ্ছে আমি আমার বাচ্চাদের জন্য একটু করে করে দেখি কেমন লাগে। শুরু করলাম, শুরু করার পরে যখন দেখলাম যে না আসলে ভালোই তো লাগছে, বানাতে খুব ভালো লাগছে, ডিজাইন করতে খুব ভালো লাগছে, একটু এদিক ওইদিক সেদিক, তখন মনে হলো যে আচ্ছা দেখি এটা দিয়ে কিছু করা যায় কিনা। এখানে আমি একটা খুব কি বলবো, খুব কৃতজ্ঞ আমার অনলাইন ফ্রেন্ডদের প্রতি। আমি যখন ওদের সাথে কথা বললাম যে আমি আসলে এটা করতে চাই, তখন ওনারা হচ্ছে আমাকে বলছেন যে না না, এরা হচ্ছে আমার আমি এদিক থেকে খুবই ব্লেসড। এখনকার সময়টার কথা বলছি না, আমি ফেসবুক ইউজ করছি 2009 সাল থেকে। তো তখন থেকে বা তারও আগে যখন আমরা মিট33 নামে হচ্ছে একটা ইয়া ছিল, অ্যাপ ছিল, ওখানে হচ্ছে আমরা প্রচুর আড্ডা দিতাম, মিট33। তো ওইটাতে আমরা প্রচুর আড্ডা দিতাম। আর আমি যেহেতু চিটং থেকে বাইরে ছিলাম, চিটং এর যে একটা চ্যাট রুম থাকতো 25 জন করে, ওখানে আড্ডা দিতে পারতো, ওখানে আমরা একেবারে মানে রাত দিন আড্ডা দিচ্ছি। ওখান থেকে আমরা বেশ কিছু ফ্রেন্ড আমাদের মানে আমার ছিল। তো এরপরে 2009 যখন আমি ফেসবুক স্টার্ট করি, তখন আমার ফেসবুক থেকে কিছু বড় আপু ভাইয়া এরকম ফ্রেন্ড, সিনিয়র জুনিয়র, এমন না যে সব আমার ক্লাসমেট, এরকম কিছু না, এরকম বেশ কিছু বন্ধু বান্ধবী, শুধু যে ছেলে তাও না, শুধু মেয়ে সেটাও না, একটা বিশাল একটা মানে গ্যাং তৈরি হয়ে গেল রীতিমতো। তো সবাই মিলে এত ভালো একটা পরিচিতি। ওইটা যখন আমি স্টার্ট করলাম আস্তে আস্তে, তো তখন আমি যখন আলিয়া শুরু করতে যাচ্ছি, তখন আমার ফ্রেন্ডরা আমাকে প্রচন্ড সাপোর্ট। আলিয়া কি কার নাম? এটা একটা মজার ব্যাপার। আলিয়া নাম রাখছে হচ্ছে আমার নিপা আপু, একটা আপু আছে, উনি হচ্ছে উত্তরাতে থাকেন, আজ কালকে যাবো না ওখানে। তো ওই আপুর হচ্ছে আপুই আমার মানে একদম মানে আলিয়া শুরুর ইন্সপিরেশন, মেন ইন্সপিরেশন হচ্ছে নিপা আপু। আরেকজন আছেন সাইফুল ভাইয়া, উনি ইয়াতে থাকেন, নোয়াখালীতে থাকেন, ওই ভাইয়া। তো ওরা দুজন সব থেকে বেশি ইন্সপায়ার করছে, না না কর অসুবিধা নাই, শুরু কর। ভাইয়া বলছিল যে হচ্ছে আমি যখন 15টা ড্রেস আমি রেডি করছিলাম, রেডি করার পর আমি ভাবছি, ভাইয়াকে বলছি যে ভাই আমি যদি এটা সেল করতে না পারি কি হবে? ভাইয়া বলছে আপনার এগুলো সেল হয়ে গেছে, এগুলো আমি বুক করলাম, এবার আপনি কাস্টমার কিভাবে হ্যান্ডেল করবেন সেটা দেখেন। তো এই যে সাপোর্টগুলো, এগুলো আসলে আনবিলিভেবল সাপোর্ট। এবং আমি ওদের কাছে এত আদরের ছিলাম, ওরা সবসময় আমাকে রীতিমতো প্রোটেক্ট করে রাখতো। অনলাইনে আমি এটা ওদের কাছে আমি কৃতজ্ঞ যে ওরা আমাকে একটা মানে একটা বাচ্চাকে যেরকম একটা মা বাবা এরকম প্রোটেক্ট করে, ওরা আমাকে মনে করতো কি যে কখন কি ভুল করে ফেলে, মানে সবসময় একটা নজরদারিতে রাখা, একটা ভুল করলে সাথে সাথে বলা যেটা কেন বলছিস, সেটা এইভাবে কেন করছিস। আবার কোনো ফ্রেন্ড যদি আমার কোথাও কোনো কমেন্টে যে যদি একটা আজে বাজে কমেন্ট করছে বা একটু অন্যরকম কমেন্ট করছে, সাথে সাথে বলতো ওকে এক্ষুনি ব্লক করো, ও কি করে এখানে, মানে এরকম মানে এত প্রোটেক্ট করতো। তো সবকিছু মিলিয়ে না ওই জায়গাটা আমার খুব স্ট্রং, এবং সেটা এখন অবধি আমার এখনো যে কোনো প্রয়োজনে, সেটা ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে জাস্ট ফোন করলে, আমি এমনও হয় যে মার্কেটে গেছি মানে টাকা শেষ, আমি তখন ফোন দিলাম যে আমাকে এক্ষুনি হচ্ছে বিকাশ কর, সাথে সাথে বিকাশ চলে আসে, আমি ওইটা দিয়ে ম্যানেজ করে বাসায় চলে আসি, তারপরে যা হওয়ার হবে এরকম। তো আমার আলিয়া যখন প্রথম শুরু করি, সিলেটে শুভ্র আছে, চিটগাঁয়ে পিঙ্কি থেকে মানে অনেকেই আছে, তো ওরা এত সাপোর্ট ওদের যে
সবথেকে মজার সাপোর্ট আমার কাছে সবথেকে মানে ব্লেসিং সাপোর্ট ছিল ওইটাই যে আমার ড্রেসগুলা আবার অফলাইনে সেল। তখন আমি যখন আমি তো কিছু জানি না আসলে, আমি যে তখন এখন মানুষ বলে উদ্যোক্তা উদ্যোক্তা, তখন আমি ওইটাও জানতাম না যে উদ্যোক্তা মানে আমার তো এত কিছু মাথায় না, আমি তো জানি যে আমাকে একটা কিছু নিয়ে বিজি থাকতে হবে, তো বিজি থাকবো শুরু করলাম। তখন যখন ড্রেস ডিজাইন করছি, ড্রেস করার পরে প্রথমে গ্রুপ খুলছি, আমার প্রথম পেজও আমি তখন খুলি নাই, জাস্ট গ্রুপ খুলছি। মানে এটা আসলে ফরচুনেটলি আমার ড্রেসগুলো শুধু পোস্ট করা দিয়েছিল। তারপর এত 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 অর্ডার, আমি তো আর জানি না যেটা আমি হ্যান্ডেল করবো কিভাবে, এত অর্ডার আমি নিয়ে কি করবো, আমি তো বানাতেও পারবো না। তখন কিন্তু আমি বানানোতেও এক্সপার্ট ছিলাম না, কাটিংয়েও এক্সপার্ট ছিলাম না, আমি জাস্ট এমনি শুরু করছিলাম যে আচ্ছা দেখি। তো আমার এমন হতো যে হয়তো সন্ধ্যার সময় বা সন্ধ্যার পর আমি 3টা জামা কাটছি, পরের দিন আমি জাস্ট 3টা জামা বানাইছি। সেই 3টা জামা দিয়ে তো আসলে বিজনেস হয় না, কিন্তু আমি তো সেটাও জানতাম না যে 3টা জামা দিয়ে বিজনেস হয় না বা আসলে কি হবে। কিন্তু যখন দেখলাম যে না আসলে এত এত রেসপন্স, আমি নিজে বানিয়ে সেগুলো আসলে সম্ভব না, তখন আমার বাসাতেই একটা বুয়া কাজ করতেন, ওই খালার মেয়ে, উনি আবার সেলাই করেন। তো খালা আমাকে বলছে যে তোমার তো এখন বিজনেস শুরু করছো, তোমার কীরকম কি, তুমি তো সময় পাও না বাচ্চাদেরকে নিয়ে, আমার মেয়েটার এরকম এরকম একটু ক্রাইসিস যাচ্ছে, তুমি ওকে নিবা। তা আমি বলছি কি দেখেন নিতে তো পারি, আমার তো লাগবেই, কিন্তু আমি কিন্তু ওনার বেতন সম্পর্কে কিচ্ছু জানি না, কারণ আমি তো জানিই না যে আসলে কিভাবে বেতন দিতে হয়, মানে আমি ওনাকে কি হিসেবে বেতন দিব, ডে হিসেবে বা কি হিসেবে দিব। তো ও মানে ওই আপাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কি হিসেবে বেতন, ও বলছে কি আপনার ইচ্ছেটা, আপনি যা খুশি তাই করেন, আমার এটা নিয়ে কোনো সে নেই। এটাও একটা অনেক বড় সাপোর্ট, কারণ আমি যদি প্রথমেই যদি আমাকে একটা স্যালারি হিসেবে ধরতো, এটা আমি মেনটেন করতে পারবো কিনা এটাও একটা টেনশন ছিল, বার্ডেন থাকতে পারতো। বাট আমি আসলে এত রিল্যাক্স ছিলাম। তখন আমি দেখলাম কি যে না উনি আমাকে, আমি ওনাকে যে বাজেটে ওনাকে বলছে আমি ডে পেমেন্ট করবো, বাট এই বাজেট, তখন দেখলাম যে না এটা আসলে উনি আমাকে এত বেশি কাজ দেয়, ওইটা ওনার সাথে হয় না। তখন আমি ওনার পেমেন্ট বাড়াই দিলাম যে না আসলে এটা এটা আপনার উপর, এটা খুবই আমার দিক থেকে এটা একেবারে মানে এটা ঠিক হচ্ছে না, কারণ উনি তো আমাকে এর থেকে বেশি দিচ্ছে, আমি ওনাকে এত কম কিভাবে দিই। তখন আমি ওনাকে জাস্ট কয়েকদিন দেখার পরে, মাসখানেক পরে বোধহয় আমি ওনার ওইটা বাড়াই দিলাম। তখন আমার একদম রমরমা বিজনেস শুরু হলো, মানে আমাকে কখনোই পেছন ফিরে তাকাতেই হয়নি অর্ডার। আলিয়া কিভাবে আসলো? আলিয়া নামের অর্থ হচ্ছে ও নিপা, যেটা বলছিলাম যে আপু হচ্ছে, তখন আমি বলছি যে আপু আমি নামটা কি করব, কি নাম দিব, তখন আপু বলছে যে তুই আলিয়া দে। আলিয়া দিয়ে কি, আলিয়া কেন দিব? পরে বলছে আমার বড় মেয়ের নাম হচ্ছে আরশি, আমার নাম লিমা, আমার ছোট মেয়ের নাম আইফা, তো 3টার প্রথম অক্ষর মিলে আলিয়া। এটা ভাবতেছিলাম আমি। হ্যাঁ, তো আমার তখন এটা আমার মনে হলো যে না আসলে এটা আমাদের 3 জনেরই একটা ফাইটিং একটা টাইম, তো নামটা খুবই মানে চমৎকার। তো সেই থেকে আসলে আলিয়া শুরু, সেই থেকেই হচ্ছে আলিয়ার ওই নামের ইয়াটা শুরু। এবং আপু হচ্ছে, আপু এবং সাইফুল ভাই যিনি আছেন উনি, প্লাস হচ্ছে আরও যারা আছেন, ওনারা একদম খুঁটিনাটি পর্যন্ত আমাকে বলে দিতেন, মানে ওদের এত সাপোর্ট ছিল, এত চমৎকার সাপোর্ট। তো যার জন্য আর ওরা ফ্রেন্ড, যখন আমি গ্রুপ খুললাম, ফ্রেন্ড পাবো কোথায়, আমি আমার ফ্রেন্ড লিস্টে কয়জন ফ্রেন্ড আছে, আমি তখন একদম নতুন আইডি শুরু করছি, আমার পার্সোনাল আইডিতে আমি কিছুই করিনি, একটা বিজনেসের জন্য আইডি করছি, ওখানে আমার সেরকম ফ্রেন্ডও নাই। কিন্তু মানে জাস্ট যেদিন খুললাম সন্ধ্যার সময় বোধহয় আমি খুললাম, তার পরের দিন দেখি প্রায় 700-800 ফ্রেন্ড, পরের দিন, তার পরের দিন প্রায় 1800 ফ্রেন্ড, মানে সবাই সবাইকে ইনভাইট করছে, মানে এটা মানে এটা আমার গ্রুপে পেজ না, আমার গ্রুপে সবাই সবাইকে ইনভাইট করছে। আমি এখন অবধি, যে আমরা প্রায় 2018-তে আমার বিজনেস স্টার্ট করছি, আজ এখন তো 2024, এখন অবধি কিন্তু আমি আমার পেজের মেম্বার বাড়ানোর জন্য কখনো বুস্ট করিনি। ইনফ্যাক্ট আমি বুস্টই খুবই কম করছি, বাট মেম্বার বাড়ানোর জন্য যে আমাকে মেম্বার বাড়াতে হবে এটার জন্য আমি কখনো বুস্ট করি, মেম্বার এমনি আসছে, আমি মেম্বার বাড়ানোর জন্য সেরকম কোনো কাজই করি। বুস্ট করা যায় গ্রুপ না, পেজে, পেজ খোলার পর, আমি পেজ খুলছি বোধহয় তারও 1 মাস পরে, মানে ওই সময়টাতে আমি পেজও খুলিনি, তারও 1 মাস পরে, তখন আমি পেজের মানে মেম্বার বাড়ানোর জন্য আমি এখন অবধিও কাজ করি না। মেম্বার বাড়ানো নিয়ে আসলে আমার কোনো ঝোঁক নাই, আমার কথা হচ্ছে আমি তো করবো বিজনেস, আমি মেম্বার দিয়ে আমার এতই মানে এখন কি হয়, এখন এই যে রিসেন্ট যেটা হচ্ছে যে মনিটাইজেশন যখন হয়ে যায়, পেজে মেম্বার এমনিই বাড়ে, যখন প্রচুর ভিডিও দেওয়া হয় তখন এমনি মেম্বার বাড়ে, বাট এরা কেউ আমার কাস্টমার না। তো আমার
হ্যাঁ আমার লাগবে কাস্টমার, আমি এত মেম্বার বাড়িয়ে কি করবো, এটা আমার মানে এটা আমার একটা পার্সোনাল থট যে আমি এত মেম্বার বাড়ানো না, আমার কোনো কালেই হেডেক ছিল না। আমি করব বিজনেস, আমি আমার কাজ থাকলেই হলো, আমার ভরপুর কাজ, আমার কি দরকার মেম্বারের পিছে ছোটার, মানে আমার কাছে সবসময় এটা মনে হতো। এবং সেটা দেখলাম আমার খুব একটা মানে একেবারে যে ওইটার পেছনে টাইমটা না দিয়ে যে আমার খুব বেশি লস হয়েছে তাও তো না। বিজনেস তো হচ্ছে আমার, তো বিজনেস এখন অব্দি আমার যথেষ্ট ভালো বিজনেস হয়, তো আমি কেন খালি খালি মেম্বারের পিছে কেন আমাকে ছুটতে হবে, ওইটার জন্য আমি আলাদা করে সময় দিতে রাজি না। ওইটা আমার কাছে মনে হয় একদম টোটাল টাইম ওয়েস্ট এরকম লাগে। বাট কেন বিজনেস ভালো হচ্ছে কি মনে হয় কেন? কাজের জন্য। ডেফিনেটলি আমি চেষ্টা করি খুব ভালো সার্ভিস, আমি আমার যেটা একদম পার্সোনাল টার্গেট থাকে যে আমার কাছে যে আসবে সেজন্য একটা খারাপ অভিজ্ঞতা নিয়ে আমার কাছ থেকে না যায়। এবং যারা একদম এরকম, হ্যাঁ প্রথম যখন আমি বিজনেস স্টার্ট করছি তখন যেরকম কিছু কমপ্লেন, ছোট ছোট কিছু কমপ্লেন পেতাম যে আপু আপনার এই ফেব্রিকটা থেকে প্রচুর রং উঠছে, এবং এটা এখন একদমই মানে হয়তো 2%ও পাই না, বাট তারপরেও যেটুকু পাই সেটুকু তো আসলে আমার হাতে থাকে না। একটা ফেব্রিক তো আমি থান কাপড় কিনছি, সেটা তো আমার পক্ষে ধুয়ে আসলে সেল করা সম্ভব না। তো সেখানে আসলে কোনোটা থেকে যদি রং উঠে বা কোনোটার ফেব্রিকে যদি, কিন্তু ফেব্রিক কোয়ালিটিটা তো বুঝি, টেক্সচারটা তো বুঝি, আমি খারাপ টেক্সচারটা তো দিচ্ছি না। আমার পেজ থেকে যারা এই পর্যন্ত কাপড় নিছে, যারা ড্রেস কিনছে, তারা মোটামুটি হচ্ছে কি বলবো মানে 10 জন যদি নেয় তার মধ্যে 8 জন আমার রিপিট কাস্টমার, আর 2 জন হয়তো কোনো কারণে ছুটে যাচ্ছে বা সেটা যে কোনো কারণে হতে পারে, বাট বাকি 8 জন কিন্তু আমার রিপিট কাস্টমার। সে যদি 4 বছর পরেও ড্রেস নেয়, আমার কিছু কাস্টমার আছে যারা বছরে একবার নেয়, দেশের বাইরে থাকে, বছরে একবার হয়তো আসে বা 2 বছর পরে একবার আসে, একসাথে হয়তো ওরা 30-40 বা 50-60 পিস ড্রেস নিয়ে একবারে চলে যাচ্ছে। এবং আমার মানে এক দফাতে আমার হয়তো ওনার বিলই আসছে 50,000 80,000 এরকম। তো এরকম কাস্টমার আমার প্রচুর আছে। তো যার জন্য হচ্ছে আসলে ওই এই যে ভালো একটা সার্ভিস আমার সবসময় চেষ্টা থাকে। সার্ভিস আপনি কি ভাবেন যে আপনি আসলে আপনার ডিজাইন বা মানে কাপড়ের কোয়ালিটি কি মনে হয় কোনটা সবচেয়ে ভালো বা কাপড়ের কোয়ালিটিটা ভালো দেই। ওকে 100% এখানে কোনো ডাউট নাই, আমি কোয়ালিটি মেইনটেইন করি। প্রাইস কম রাখেন? হ্যাঁ প্রাইস কম রাখি, কোয়ালিটি মেইনটেইন করি। কোয়ালিটির সাথে শুধু বাচ্চাদেরই ড্রেস না, বাচ্চাদের ড্রেস যখন শুরু করছি তখন বাচ্চাদের ড্রেস শুরু, তখন মায়েরা বলে কি আপু আমি এখন তো পেজে দেখলাম শুধু বাচ্চাদেরই। হ্যাঁ না, তখন বলে কি যে আপু আমার সাথে একটু ম্যাচিং করে দেন, মায়ের ড্রেস, আপু কম্বো করে দেন বাবার ড্রেস, মানে এভাবেই চলে আসছে একটার পর একটা যে আচ্ছা কেউ এর সাথে ম্যাচিং ওর সাথে ম্যাচিং। কুষ্টিয়াতে এরকম? কুষ্টিয়াতে না, আমি কুষ্টিয়াতে আমাকে খুব কম মানুষ চেনে, কারণ আমি কুষ্টিয়াতে একেবারেই কম কাজ করি। এখন চিনবে, এখন আমি এটা আসছি আস্তে আস্তে। তো কুষ্টিয়াতে আমি খুব কম কাজ করছি, কারণ হচ্ছে আমি তো 2 বাচ্চা নিয়ে প্রচন্ড হ্যাসেলের মধ্যে আমাকে কাজ করতে হয়। তার মধ্যে আমাকে সারাটা দিন আমার কারিগরের পেছনে ছোটা, সন্ধ্যার পরে আমাকে রেগুলার বাইরে যেতে হয় কাপড় নেওয়ার জন্য। আমার এখান থেকে ইসলামপুর থেকেও আমার কাপড় যায়, বা বিভিন্ন জায়গা থেকে যখন আমার সিলেট থেকে কাপড় আসে, চিটাগাং থেকে কাপড় আসে, ওইগুলা রিসিভ করারও একটা হ্যাসেল। ওইগুলাকে মানে আমি ওই সময়গুলো দিতে আমি আসলে কুষ্টিয়ার লোকাল টাইমটা আমি দিতে পারছিলাম না, যার জন্য ওইটা আমি একদমই স্কিপ করে যাচ্ছিলাম। কারণ কুষ্টিয়াতে যে কেউ বলবে কি আরে বাড়ির কাছে আসে একটু যেয়ে দেখে আসি, একটু যেয়ে অর্ডারটা দিই, একটু যেয়ে মাপটা দিয়ে আসি, আমি এটা নিতে পারছিলাম না, যার জন্য আমি এটা একদম স্কিপ করে গেছি। লাস্ট মানে লোকাল মানুষরা তো এটাই করবে, হ্যাঁ যেটা করবে স্বাভাবিক, যে আমার হাতের কাছে আছে আমি কেন অনলাইনে অর্ডার দিব। কিন্তু আমার কাছে মনে হয় যে অনলাইন অর্ডারটা ইজি, কারণ আমার সমস্ত ছবি অনলাইনে, আমার যত প্রোডাক্ট আমি দেখাতে পারবো সব অনলাইনে। আমার তো অফলাইনে, আমার তো এই কাপড় আসছে হয়তো আজকে সন্ধ্যায় যে কাপড়গুলো আসছে কালকে সন্ধ্যায় তো ওই কাপড়ই নেই, কারণ আমি তো পরের দিন কেটে সব যার কাছে তার তো জিনিস দিয়ে চলে এসে কি দেখবে। তো এটা আমার কাছে একটা মানে আর এত সময় আমি কিভাবে দিব, এটা তো কোনোভাবেই সম্ভব না। আর বাসায় যেহেতু বাসা থেকে শুরু করছি, বাসায় সবাইকে আসলে ওইটাই বললাম যেহেতু শোরুম না, এটা আসলে সম্ভব না। তো যার জন্য আর আমার বাচ্চারা ছোট, আমার পক্ষে এখন বাইরে শোরুম নিয়ে এগুলো আমার পক্ষে করা কোনোভাবে সম্ভব না। আমি তো এমনি সময় নিয়ে হিমশিম। আর আমি প্রথম দিন থেকে আমি এত ব্যস্ত থাকতাম, আমাকে বিজনেস নিয়ে কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি। সেখানে যখন বিবিসির নিউজটা যখন হলো, ওইটা তো মানে একদম বোম ব্লাস্ট, মানে এরপরে তো আর কখনো কাস্টমার এসে জিজ্ঞেসও করে নাই। ওটা হচ্ছে একদমই হঠাৎ করে, মানে ওইটা উনারা আমার সাথে হঠাৎ করে কন্ট্যাক্ট করলেন, ওখান থেকে একটা ফোন আসলো, ফোন এসে কন্ট্যাক্ট করলেন যে এরকম আমরা একটা হচ্ছে যে ওইটা কি ছিল 30-এ ফিনিশ, ওদের ইয়াটা ছিল 30-এ ফিনিশ, মানে 30-এ কেউ ফিনিশ হয় না, 30 থেকে শুরু করা যায়, এরকম একটা থিম নিয়ে হচ্ছে ওরা মোটামুটি সারা বাংলাদেশে মনে হয় 15 জন উদ্যোক্তা বোধ হয়েছিলেন, আমি আসলে ভুলে গেছি, 2020-এর ঘটনা অতটা মনেও নাই। তো তখন আমাকে যখন কল দিলেন যে আপনার অনলাইন পেজটা আমরা দেখছি এরকম আমরা আপনার একটা ইন্টারভিউ, বিশ্বাস করেন আমি না বুঝিও নাই যে ইন্টারভিউ আসলে
কি করবে বা এটার কি ইম্প্যাক্ট করতে পারে আমি জানি না এটা, কারণ এগুলোর সাথে আমি অভ্যস্ত না, পরিচিত না। ভালো কথা, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আসেন, ওকে অসুবিধা নাই। তারপর শ্যুট টুট করলো, শ্যুট করার পরে দেখি কি যে অনেক দিন ওটার প্রচার হয় না। আমি ড্যাম শিওর ছিলাম যে ওনার এটা বাদ দিয়ে দিচ্ছে, কারণ আমার কেন জানি মনে হচ্ছিল যে এতদিন ধরে যেহেতু এটা প্রচার হচ্ছে না, হয়তো বা ওনাদের এটা পছন্দ হয়নি, অন্যদেরকে হয়তো নিছে, আমাকে হয়তো বাদ দিয়ে দিছে। তো পরে যখন দেখলাম যে হঠাৎ করে দেখি যে এরকম এটা পাবলিশড হয়েছে, এবং পাবলিশড হওয়ার পরে তো এত 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 মানে কমেন্ট, এত শেয়ার, তখন দেখি আমার পেজে রীতিমতো সবাই হুড়মুড় অবস্থা। আমি না তখন বুঝলাম যে আসলে হচ্ছেটা কি, মানে ওইটা বুঝতেও আমার সময় লাগছে যে কি ব্যাপার, এরকম এতটা রেসপন্সের মতো কি হলো। আর তখন প্রথমে একটু ডেমো দেয়, ছোট্ট একটা ডেমো, ওইটা আমার নিজেরই খুব ভালো লাগছিল, ওদের হ্যাঁ প্রোমোটা ওদের খুব ভালো লাগছিল, ওটা আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছিল। ওটা অন্য কেউ যদি হতো আমার হয়তো এটা আরো বেশি ভালো লাগতো, তো ভালো লাগছিল। পরে মনে হচ্ছে আচ্ছা দেখি ওইটা অ্যাকচুয়ালি, কারণ আমরা তো যে অনেক গল্প করার পড়ছি, ওনাদের সাথে আমাদের অনেক গল্প হয়েছে, কতটুকু রাখছে কতটুকু ছেড়ে গেছে কিছুই তো জানি না। তো তখন মনে হলো যে আচ্ছা দেখি কিভাবে কি। তারপরে যখন পাবলিশড হয়েই গেল পুরোপুরি, তখন তো মানে এরপরে তো আর আগে যেমন কাস্টমারের একটু ডাউট হতো যে এখানে টাকা দিব, অ্যাডভান্স করব বা কি করা যায়, মানে প্রথমে তো আমি অ্যাডভান্স সিস্টেম ছিল না, পরবর্তীতে বিভিন্ন রকমের বাজে অভিজ্ঞতা থেকে আমার অ্যাডভান্স সিস্টেমটা চালু করলাম। প্রথমে একদমই অ্যাডভান্স সিস্টেম ছিল না, ওটা একদম টোটাল উনি অর্ডার করতেন, আমি রেডি করে দিতাম, পাঠাতাম, তারপরে উনি আমাকে পেমেন্ট করতেন। বা পরবর্তীতে এটা তো তখন ওইটা করার পরে যেটা হলো যে যখন ভিডিওটা পাবলিশড হলো, তখন দেখি আর কেউ অ্যাডভান্স নিয়ে টেনশন করে না, মানে তখন আর ওইটা নিয়ে টেনশন করে না। হ্যাঁ চলে আসছে যে না ওনার ওখানে অর্ডার করলে কোনো অসুবিধা নেই, মানে কেউ আর পেমেন্ট করতে আর পেমেন্ট নিয়ে কেউ ভাবে না। তো এটা একটা বিশাল পার্থক্য ছিল। আর তখন কি কুষ্টিয়াতে চেঞ্জ হলো জিনিসটা? আমার কুষ্টিয়াতেই ছিল সব। না না মানে কুষ্টিয়াতে লোকাল যে মানুষজনের মধ্যে কি? হ্যাঁ মোটামুটি চেনা জানা, আমাকে অনেকজন ফোন দিছিল যে যাদেরকে আমি চিনি। আমাদের ওখানে হচ্ছে গভর্নমেন্ট কলেজ, মানে ওখানকার বেশ কয়েকজন টিচার আমাকে কল দিয়ে বলছিলেন যে এই তুমি তোমার বাসা কোথায়, তা আমি তোমার বাসার পেছনেই তো আমার বাসা, আমি আসবো তোমার ওখানে। মানে এই পরিচিতিটা কিন্তু ওখান থেকেই, এবং কুষ্টিয়াতে অনেকজন যারা আমাকে এটার মাধ্যমেই চিনছে, কিন্তু আমি কাজ করি না বলে সেটা আসলে আস্তে আস্তে যেহেতু আমি কুষ্টিয়াতে একেবারে কাজ করি, কুষ্টিয়ার বাইরের মানুষ আমাকে যতটা চিনে, কুষ্টিয়ার মানুষ আমাকে আসলে অতটা চেনে না, এখন অবধি চেনে না। আর কুষ্টিয়ার বাইরে এখন নেটওয়ার্কটা এরকম যে আমি লিমা যদি কুষ্টিয়া থেকে বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন, আমার থাকা খাওয়ার অ্যাটলিস্ট কোথাও কোনো প্রবলেম হবে না, আমাকে কোথাও হোটেলে উঠতে হবে না। মানে আমার সাথে আমার কাস্টমারদের এতটা কানেকশন, এতটা বন্ডিং। এবং আমি ঢাকায় এসেছি, এত 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 কাস্টমারের ইনভিটেশন, মানে আমি কি বলবো, আমি এমনও হয় যে ঢাকায় এসে আমি স্কিপ করে যাই, আমি বলি না, কোথাও লিখি না যে আমি ঢাকায় এসেছি। তো এগুলো আমার কাছে খুব ব্লেসিং মনে হয়। আমার ইনভিটেশনে চলে আসছেন। সো বাট আমি জানতে চাচ্ছিলাম, কুষ্টিয়াতে আপনি লোকাল মানুষদেরকে ধরেন অনলাইনে চাচ্ছিলেন আপনার সার্ভিসটা দিতে, কিন্তু তারা চাচ্ছিল অফলাইনে শোরুমটা। হ্যাঁ তো আপনি কি সেটা কখনো ভেবেছেন? এটাই এই যে আমি আসলাম, এই যে আমার সামনের মাসে আমার ছোট্ট খাট্ট একটা আউটলেট, এটার কাজ কুষ্টিয়াতেই, এটার কাজ শুরু হবে। এই যে এখান থেকে যে আমি এটা ডেকোরেশনের কাজটা ধরবো, প্রথমে খুবই ছোট করে শুরু করব, কারণ আমার এখনো বাচ্চাদেরকে আসলে সময় দিতে হয় প্রচুর। আমি জানি না এটা আসলে আমি কিভাবে ম্যানেজ করব। আমার এখন মনে হচ্ছে যে আমি কি আরো বেশি মানে স্ট্রেস নেওয়ার দিকে ছুটছি কিনা আল্লাহ জানে, আমার কাছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ কিন্তু আমি আমার বাচ্চাদেরকে বারবার বলছি, দেখো বাবা তোমরা আমাকে সাপোর্ট দিবা কিনা বলো, না হলে কিন্তু আমি কিন্তু নিব না। ওরা বলছে না না মাম্মা তুমি না, ওরা খুবই এক্সাইটেড। আর তখন প্রথমে একটু ডেমো দেয়, ছোট্ট একটা ডেমো, ওইটা আমার নিজেরই খুব ভালো লাগছিল, ওদের হ্যাঁ প্রোমোটা ওদের খুব ভালো লাগছিল, ওটা আমার নিজেরই দেখতে খুব ভালো লাগছিল। ওটা অন্য কেউ যদি হতো আমার হয়তো এটা আরো বেশি ভালো লাগতো, তো ভালো লাগছিল। পরে মনে হচ্ছে আচ্ছা দেখি ওইটা অ্যাকচুয়ালি, কারণ আমরা তো যে অনেক গল্প করার পড়ছি, ওনাদের সাথে আমাদের অনেক গল্প হয়েছে, কতটুকু রাখছে কতটুকু ছেড়ে গেছে কিছুই তো জানি না। তো তখন মনে হলো যে আচ্ছা দেখি কিভাবে কি। তারপরে যখন পাবলিশড হয়েই গেল পুরোপুরি, তখন তো মানে এরপরে তো আর আগে যেমন কাস্টমারের একটু ডাউট হতো যে এখানে টাকা দিব, অ্যাডভান্স করব বা কি করা যায়, মানে প্রথমে তো আমি অ্যাডভান্স সিস্টেম ছিল না, পরবর্তীতে বিভিন্ন রকমের বাজে অভিজ্ঞতা থেকে আমার অ্যাডভান্স সিস্টেমটা চালু করলাম। প্রথমে একদমই অ্যাডভান্স সিস্টেম ছিল না, ওটা একদম টোটাল উনি অর্ডার করতেন, আমি রেডি করে দিতাম, পাঠাতাম, তারপরে উনি আমাকে পেমেন্ট করতেন। বা পরবর্তীতে এটা তো তখন ওইটা করার পরে যেটা হলো যে যখন ভিডিওটা পাবলিশড হলো,
তখন দেখি আর কেউ অ্যাডভান্স নিয়ে টেনশন করে না, মানে তখন আর ওইটা নিয়ে টেনশন করে না। হ্যাঁ, চলে আসছে যে না ওনার ওখানে অর্ডার করলে কোনো অসুবিধা নেই, মানে কেউ আর পেমেন্ট করতে আর পেমেন্ট নিয়ে কেউ ভাবে না। তো এটা একটা বিশাল পার্থক্য ছিল। আর তখন কি কুষ্টিয়াতে চেঞ্জ হলো জিনিসটা? আমার কুষ্টিয়াতেই ছিল সব। না না, মানে কুষ্টিয়াতে লোকাল যে মানুষজনের মধ্যে কি? হ্যাঁ, মোটামুটি চেনা জানা। আমাকে অনেকজন ফোন দিছিল যে যাদেরকে আমি চিনি। আমাদের ওখানে হচ্ছে গভর্নমেন্ট কলেজ, মানে ওখানকার বেশ কয়েকজন টিচার আমাকে কল দিয়ে বলছিলেন যে এই তুমি তোমার বাসা কোথায়? তা আমি তোমার বাসার পেছনেই তো আমার বাসা, আমি আসবো তোমার ওখানে। মানে এই পরিচিতিটা কিন্তু ওখান থেকেই, এবং কুষ্টিয়াতে অনেকজন যারা আমাকে এটার মাধ্যমে চিনছে। কিন্তু আমি কাজ করি না বলে সেটা আসলে আস্তে আস্তে আস্তে, যেহেতু আমি কুষ্টিয়াতে একেবারে কাজ করি, কুষ্টিয়ার বাইরের মানুষ আমাকে যতটা চিনে, কুষ্টিয়ার মানুষ আমাকে আসলে অতটা চেনে না, এখন অবধি চেনে না। আর কুষ্টিয়ার বাইরে এখন নেটওয়ার্কটা এরকম যে আমি লিমা যদি কুষ্টিয়া থেকে বাংলাদেশের যে প্রান্তেই যাই না কেন, আমার থাকা খাওয়ার অ্যাটলিস্ট কোথাও কোনো প্রবলেম হবে না, আমাকে কোথাও হোটেলে উঠতে হবে না। মানে আমার সাথে তাদের, আমার কাস্টমারদের এতটা কানেকশন, এতটা বন্ডিং। এবং আমি ঢাকায় এসেছি, এত 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 কাস্টমারের ইনভিটেশন, মানে আমি কি বলবো, আমি এমনও হয় যে ঢাকায় এসে আমি স্কিপ করে যাই, আমি বলি না, কোথাও লিখি না যে আমি ঢাকায় এসেছি। তো এগুলো আমার কাছে খুব ব্লেসিং মনে হয়। আমার ইনভিটেশনে চলে আসছেন। সো বাট আমি জানতে চাচ্ছিলাম, কুষ্টিয়াতে আপনি লোকাল মানুষদেরকে ধরেন অনলাইনে চাচ্ছিলেন আপনার সার্ভিসটা দিতে, কিন্তু তারা চাচ্ছিল অফলাইনে, শোরুমটা। হ্যাঁ, তো আপনি কি সেটা কখনো ভেবেছেন? এইটাই এই যে আমি আসলাম, এই যে আমার সামনের মাসে আমার ছোট্টখাট্ট একটা আউটলেট, এটার কাজ কুষ্টিয়াতেই, এটার কাজ শুরু হবে। এই যে এখান থেকে যে আমি এটা ডেকোরেশনের কাজটা ধরবো, প্রথমে খুবই ছোট করে শুরু করব, কারণ আমার এখনো বাচ্চাদেরকে আসলে সময় দিতে হয় প্রচুর। আমি জানি না এটা আসলে আমি কিভাবে ম্যানেজ করব। আমার এখন মনে হচ্ছে যে আমি কি আরো বেশি মানে স্ট্রেস নেওয়ার দিকে ছুটছি কিনা আল্লাহ জানে, আমার কাছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি আমার বাচ্চাদেরকে বারবার বলছি, দেখো বাবা তোমরা আমাকে সাপোর্ট দিবা কিনা বলো, না হলে কিন্তু আমি কিন্তু নিব না। ওরা বলছে না না মাম্মা তুমি না, ওরা খুবই এক্সাইটেড। পরে আমি বলছি যে আমার বাচ্চারা প্রচন্ড লক্ষ্মী, দুইটা বাচ্চা। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি একটা রিস্ক হয়তো নেওয়াই যায়, শুরু করি। ওদের সাপোর্ট বুঝলাম, ফ্যামিলির সাপোর্ট, আপনার হাজবেন্ডের সাপোর্ট। আমার ফ্যামিলিতে কখনোই আমার বিজনেস নিয়ে মানে সাপোর্ট দিবা না এরকম আসলে কেউই নাই। ইনফ্যাক্ট আমার যে বিজনেস, যে আমি যে দোকানটা, যে আমার যে শোরুমটা নিব বলে, শোরুম না ঠিক, এটা আসলে ছোট্টখাটো একটা দোকানই বলা যায়, ওখানে আমি আপাতত শুরু করব। তো ওইটার আমার যেরকম এগ্রিমেন্টের যে পেমেন্টটা করতে হয়, এটা কিন্তু আমার শাশুড়ি আমাকে দিয়ে দিয়েছেন যে না তুমি এটা করে আসো। ইনফ্যাক্ট ওনাকে সাথে নিয়ে গেছিলাম। আর আমার হাজব্যান্ড এগ্রিমেন্টের ডিলে সিগনেচার, মানে আমার আসলে এগুলো, আমার শ্বশুর বাড়িতে আমাকে এগুলা নিয়ে মানে না করার কেউই নেই, মানে সবাই মোটামুটি না করার কেউ নাই, সবাই চাই যে না ঠিক আছে করো, অসুবিধা নাই। আর আমার হাজব্যান্ড যথেষ্ট উন্নত মানসিকতার, সে তার মধ্যে এগুলা ব্যাপারই। তার মানে হচ্ছে আপনার যেটা আপনি তখন বলছিলেন, মাতৃত্বই আসলে আপনাকে এদিকে ইন্সপায়ার করছে টু ডু সামথিং অন ইওর ওন এন্ড লাইক ফর এভরিওয়ান, যারা আসলে বাচ্চাদের জন্য। কিন্তু এরপরে যখন আপনি দেখলেন যে আপনি একটা জায়গায় চলে গেছেন, তখন মনে হয় না যে আমি আরো অনেক কিছু করতে পারবো? ব্যাপার না, এখন ওরা বড় হয়ে গেছে, ফ্যামিলির যেই ব্যাপারটা ছিল, মানে হয় না যে ওরা সাপোর্ট না দিয়ে, কিন্তু আমি যে জায়গাটায় যাব, হ্যাঁ এটা এখন 100% মনে হয়। এখন মনে হয় যে এখন আসলে এখন নিজের উপর এতটা কনফিডেন্ট আমাকে নিতে হয়েছে। এই কনফিডেন্টটা তো আর এমনি এমনি আসে না, আসলে অভিজ্ঞতাগুলো মানুষকে আপনি আপনার যে ফিডব্যাকটা পাচ্ছিলেন, ইট ওয়াজ লাইক ইন্সপায়ারিং ইউ। হ্যাঁ, এবং আমার মনে হয় যে মেয়েরা যেটা করে আসলে আমি এইখানটা একটা কথা বলতে চাই যে মেয়েরা কি করে, মেয়েরা ছেলেরা বলে না, আমরা অনেক সময় কিছু জেদ কাজ করে আমাদের মধ্যে, যে কেউ যখন বলছে তুমি খারাপ, তুমি খারাপ, তখন সে খারাপ হয়ে দেখায় যে তুমি আমাকে এটা বলছো তো ঠিক আছে আমি এটা হয়েই দেখাবো। আমি এই লাইনেই হাঁটি না কখনো। আমার মনে হয় কি যে তুমি আমাকে খারাপ বলছো, এটাই তুমি একদিন চেঞ্জ করবা, যে তোমাকে এটা চেঞ্জ করতে হবে, আমি তোমার লাইনে হাঁটবই না। যে আমি যেটা করার, আমি আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার। মানে যে যত বেশি আমাকে ছুটছে তত বেশি আমার কাছে এগুলো চ্যালেঞ্জ হিসেবে আমি নিছি যে ওকে ফাইন। বাট এরকম কোনো কথা আসে না যে কাপড় বেচুনি? হ্যাঁ, এগুলা তো হচ্ছে, এগুলা তো কেউ না কেউ বলে যে আর কাজ পাচ্ছে না, কি সব কাজ করে বেড়াচ্ছে। আমার শ্বশুর বাড়ির দিকে কিন্তু আমরা কিন্তু যথেষ্ট রিচ ফ্যামিলির ছেলে মেয়ে, এবং হচ্ছে ফিনান্সিয়াল কোনো ক্রাইসিস আসলে কোনো কালেই ছিল না। সেগুলোর জন্যই যে আমার বিজনেস স্টার্ট করা সেটাও না। ওই জায়গা থেকে যেরকম অনেকেই বলে হচ্ছে ওর এটা করার কি দরকার, বা ওর এইগুলা করার কি দরকার, আসলে কি দরকার? ওই যে আমার মানসিক স্যাটিসফ্যাকশন, যে আমাকে বিজি থাকতে হবে, আমি সারাক্ষণ সংসার আমাকে দিয়ে হবে না।
মানে এটা আমার কাছে খুব প্যারা লাগে। তো স্ট্রাগল কি ছিল? স্ট্রাগল শুধু মানুষের কথাবার্তায় স্ট্রাগল ছিল? না, মানুষের কথাবার্তায় স্ট্রাগল ছিল বলতে তার থেকে বেশি স্ট্রাগল ছিল হচ্ছে আমার ফ্যামিলিতে কিছু ক্রাইসিস স্টার্ট হয়ে গেছিল, যেটা 2020 থেকে মোটামুটি। তখন আমি আমার বাচ্চাদেরকে স্কুলে দিব তার আগে থেকে। তো ওই সময়টাতে কিছু স্ট্রাগল ফ্যামিলিতে যাচ্ছিল, ওইটা একেবারেই আমাদের পার্সোনাল কিছু স্ট্রাগল যাচ্ছিল। সেই সময় মানে সকাল 6টা থেকে এমনও সময় গেছে আমার বিকেল 3টার সময় আমি রিক্সায় উঠে বসলাম, মানে আমি আর বসার সময় পাইনি একদম। আমার কাছে তখন আমি এটা একটা ইয়েতেও লিখছিলাম যে আমার কাছে মনে হতো কি তখন বোতলে পানি ভরবো এটাও একটা কাজ, মানে কাজ এত ছোট ছোট কাজ এটাও একটা কাজ, মানে আমার কাছে এতটা লোড হয়ে গেছিল সব কিছু। তো ওই লোডগুলো আসলে আমাকে দিনের পর দিন বিভিন্ন কারণে নিতে হয়েছে যে না এটা আসলে শেষ করতে হবে। দিন শুরু করতাম, দিনটা শেষ করতে হবে, আজকে যত কাজ আছে। ওকে। এবং সেটা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং মানে সব কিছু। বাট সেটা আসলে আপনার নিজের জন্য কিছু ছিল না? আপনি না, আমার নিজের জন্য কিছু ছিল না, আমাকে নিজের জন্য কিছু করার আমার আসলে সুযোগই ছিল না। আমার তখন একদম টোটাল স্ট্রাগল শুরু হলো যে আমি আমার বাচ্চাগুলোকে স্টেবল করতে হবে। আমি ওদেরকে মানে আমার একটা ট্রেন করার একটা প্রবণতা ছিল যে আমি ওদেরকে এমনভাবে ট্রেন করব যাতে ওরা খুব দ্রুত সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যেতে পারে, আমি একটু ওই দিক থেকে রিলিফ পেতে পারি। এটার জন্য আমি অনেক কথা শুনছি যে হ্যাঁ নিজে আরাম করার জন্য বাচ্চাদেরকে দিয়ে এটা করাচ্ছে, নিজে আরাম করার জন্য বাচ্চাদেরকে দিয়ে হচ্ছে কাজ শিখাচ্ছে, একটু ব্রাশটা করে দিলে কি হয়, একটু জুতাটা পরিয়ে দিলে কি হয়। কিন্তু আমি আসলে এটা চাচ্ছিলামই না। আমি চাচ্ছিলাম যে না ওরা খুব দ্রুত সেলফ ডিপেন্ডেন্ট হবে যদি আমি ওদেরকে ছেড়ে দেই। এবং এটা নিয়ে প্রচুর পড়াশোনা করতাম, প্যারেন্টিংয়ের উপরে আমি যখনই ফাঁক পেতাম হয়তো একটু পড়াশোনা করতাম, ইসলামিক প্যারেন্টিংগুলো নিয়ে পড়াশোনা করতাম বা এমনি প্যারেন্টিংগুলো নিয়ে পড়াশোনা করতাম। তখন ওখানে আমার কোথাও একটা ক্লিপ আমার মাথার মধ্যে একদম গেঁথে গেছিলো, সেটা হচ্ছে কি যে 2 বছর বয়স থেকে 1.5 থেকে 2 বছর বয়স থেকে তোমার বাচ্চাকে তুমি ট্রেন শুরু করো, 5 বছর বয়স পর্যন্ত তুমি ওদেরকে ট্রেনে রাখো, 5 বছর থেকে 18 বছর পর্যন্ত তুমি ওদেরকে কমান্ডে রাখো, 18 বছর পরে তুমি ওদেরকে ছেড়ে দাও। ওকে। এই যে আমার এত পছন্দ হয়েছিল, কারণ 5 থেকে 18 বছর পর্যন্ত যখন আমি ওদেরকে কমান্ডের উপরে রাখবো এবং আমি যখন ওদেরকে বোঝাতে সক্ষম হব যে না তুমি এটা পারবা, তুমি এটা এইভাবেই করবা, এবং কিছু আমরা যে ধর্মে থাকি সেই ধর্মের কিছু জিনিসপত্র হয়তো ওদেরকে বুঝিয়ে দেয়া যে এটা করা যাবে না, ওইটা ওভাবে নেওয়া যাবে না। এরপরে যে হ্যাঁ সব মানুষই কিন্তু বিপথে যায়, সব মানুষই ভুল করে, ওরাও করবে, ওরাও বিপথে যাবে, কিন্তু ওদেরকে ফিরে আসার সুযোগ থাকবে যে না আমি তো এটা শিখে বড় হইনি। আমি নিজে যেটা ফিল করি যে আমি তো এরকম পরিবেশ থেকে আসিনি, আমি তো এইভাবে বড়ই হইনি, তার মানে আমার আসলে কোথাও একটা ভুল হচ্ছে, আমাকে এখান থেকে মুভ করতে হবে। মুভ অনটার একটা মেন্টালিটি নিজেদের মধ্যে তৈরি হয়। তো আমার কাছে এটা বারে বারে মনে হতো যে না আসলে আমি হয়তো বা মানে মানুষের এত কথা যে বাচ্চাকে হয়তো ছাদ থেকে কাপড় আনতে বলছে, ওরা যদি এখনো যেহেতু অনেক ছোট ওরা কিভাবে আনবে, এটা স্বাভাবিক, এটা কিন্তু বাইরে থেকে দেখলে অমানবিক মনে হবে যে এটা কিভাবে পারবে, বাট ও পারবে, আই নো ও পারবে। আপনি ওকে ছেড়ে দেন, ওকে করতে দেন, সুযোগ দেন। বাচ্চারা এত আগ্রহ নিয়ে করে এটা আসলে অনেকেই বুঝে না। ও যে শিখতে চায় সে শেখার যে একটা মানে সুযোগটা করে দিতে হয়। আমরা বাচ্চাকে এত প্যাম্পার করে রাখতে চেষ্টা করি যে না প্যাম্পার করতে করতে কি হয় ওরা বকে যায়, মানে ওরা পারে না। একটা গল্প করছিলাম একবার যে আমার একটা ফ্রেন্ডের ও ছোটবেলায় একদিন একটা পোস্ট লিখছিল আর কি, যে আমার যখন ওর ভাষাতেই বলি, আমার মা যখন মারা যায় তখন আমার বয়স 4 থেকে 5 বছর, 7 বছর বোধ হয়, 6-7 বছর। আমার বাবা সেকেন্ড বিয়ে করে, এটা হচ্ছে 1 মাস 1.5 মাসের ভেতর। তখন আমি কিচ্ছু পারি না, তখন যে নতুন মাটা আসছে সে আমার উপরে প্রচণ্ড বিরক্ত, কারণ আমি পানি ভরেও খেতে পারি না। অথচ আমার মা চাইলে আমাকে কিন্তু এটা খুব ছোটবেলা থেকে একটু একটু করে শেখাতে পারতো। আমি অ্যাটলিস্ট এতটুকু পারলে আমি এত কথা সামনে পড়তাম না, কিছুটা আমি যদি পারতাম কিছুটা হয়তো উনি শিখিয়ে দিতেন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে উনি টোটালি আমাকে মানে স্বাভাবিক, আমি তো ওনার মেয়ে না, উনি তো আমাকে সেভাবে একসেপ্ট করতে পারবে না। উনি কেন আমাকে বাথরুমে নিয়ে যাবে, উনি কেন আমাকে চেঞ্জ করে দিবে, সেই কানেকশন ইমোশন তো নাই, অ্যাটাচমেন্ট তো নাই, তাহলে এটা কেন করে দিবে? তো এগুলো না আমার মধ্যে এত কাজ করতো সেই সময়টাতে, আমার শুধু মনে হতো না এটা আসলে, কারণ আমি নিজেও তখন প্রচন্ড মানসিক কিছু স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছিলাম, যেটা আসলে না এটা আসলে সবকিছু বলা সম্ভব না। তো কিছু মানসিক স্ট্রাগলের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন আমার শুধু মনে হতো কি আমার এমন সময় গেছে আমার মনে হতো কি যে না আমি যে কোনো সময় সুইসাইড করব, মানে আমার মধ্যে এরকম কিছু অনুভূতি গেছে যে
আমরা কয়েকদিন আগে ওই মুভিটা দেখছিলাম যে পিহু একটা মুভি আছে যে মা মরে পড়ে থাকে, বাবুটা মানে আমার সারাক্ষণ মনে হতো যে আল্লাহ, আমার মনে হয় আজকের রাতটা আমার শেষ রাত, কালকে সকালে উঠে আমার বাচ্চারা এই সাফারিংটার মধ্যে দিয়ে যাবে, আমাকে এটা মানে যেভাবে হোক রিমুভ করতে হবে। হ্যাঁ, আমার পার্সোনাল লাইফের মানে অভিজ্ঞতাটা আমার এত খারাপ যাচ্ছিল, আমি ওই সময়টাতে এত বাজে কিছু অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। তখন আমার শুধু মনে হতো যে না, যদি এই মুহূর্তে আমি যদি একটা কিছু ডিসিশন নিয়ে ফেলি, আমি চাচ্ছি না নিতে, বাট মানুষ তো। আপনার তখনকার কথা মনে ছিল? না, মনে ছিল মিন্স হচ্ছে আমি তো মানে আমি এমন তো না যে আমি অসুস্থ ছিলাম, অসুস্থ তো না, এটা এক ধরনের প্রেশার যে আমার বাঁচতে ভালো লাগা না লাগার একটা প্রেশার, যে আমার তো ভালো লাগছে না। আপনার বাচ্চাকাল যেটা বলছিলেন, তখন আপনার মনে ছিল ওই কথাগুলো? আমি খুব ছোটবেলার না আমার ওইগুলো মনে ছিল না। আমি ওই মুভিটা দেখে আমার তখন মনে হতো যে না, আমি যে কোনো সময় যদি এরকম একটা কিছু করে ফেলে আমার বাচ্চারা কি করবে, ওরাও এই সাফারিংগুলোর মধ্যে, আমার যে ফ্রেন্ডটা যে পোস্ট দিল ওরকম সাফারিংয়ের মধ্য দিয়ে যাবে। তখন আমার মনে হতো যে না, এটা আসলে এইভাবে হয় না। ওই ফ্রেন্ডের সাথে কথা বলেছেন আপনি? না, আমি জানতে চেষ্টা করিনি, ওনার সাথে কথা বলিনি। ওখানে তো প্রচুর কমেন্ট করছে অন্যদের, আমি এত আসলে কানেক্টেড কারোর সাথেই পার্সোনাল লাইফ নিয়ে এত কানেক্টেড। হ্যাঁ, আমাকে অনেকে, যেরকম আমি অনেক কিছু যদি হুটহাট করে লিখি, হয়তো আমাকে কেউ এসে তার অভিজ্ঞতাটা শেয়ার করছে যে আপু আমার লাইফে এরকম কিছু ঘটনা যে, তো আমি আসলে মেয়েদের এত ঘটনার সাক্ষী, তখন আমার শুধু মনে হয় যে আসলে আপনি একটা দুটো ঘটনা বলেন যে ঘটনাগুলো আপনাকে আসলে চেঞ্জ করেছে ইন আ পজিটিভ ওয়ে। আমার একটা মেয়ে সেদিন আমাকে নক করছে, হ্যাঁ, নক করে বলছে যে আমি ছোটবেলায় যখন মানে ছোটবেলা থেকে ওর বাবা মা দুজনেই মারা যায়, দাদা দাদির কাছে মানুষ, তো ও হচ্ছে বিভিন্ন রকমের কিছু ফিজিক্যাল অ্যাবিউজমেন্টে ও গেছে। তো ও তখন সবসময় এটা বলতো যে হচ্ছে আমি আসলে এত ওর তখন বয়স কত 7-8 বছর এই সময়টাতে। তো ও তখন বলতো যে হচ্ছে আমি আসলে এত ইম্যাচিউর ভাবে মানে আমি ছেড়ে পৃথিবীতে একা হয়ে গেছি, তখন আমার বাবা নেই, মা নেই, তারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার দাদা দাদি তো আমাকে হেল্প করতে পারছে না, আমার নানা নানি তো আমাকে ওভাবে নিচ্ছে না, কেউ নিচ্ছে না। তো ওখান থেকে আসলে বিভিন্ন রকমের ছোট ছোট অভিজ্ঞতা যখন মানুষজন শেয়ার করে, ওখান থেকে আমার মনে হয়েছে কি যে না, আসলে সেট করতে হয় সব কিছু, না সেট করতে হয় সব কিছু, গুছানো থাকে না, গুছিয়ে নিতে হয়, এবং প্রতিদিন অগোছালো হয়, প্রতিদিন গুছাতে হয়। বাচ্চাদের খেলনা যেরকম সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমরা বারবার গুছাচ্ছি, বারবার অগোছালো করছি, তো আমাদের লাইফটা না এইরকমই, যে হঠাৎ করে সব কিছু আমাদের প্ল্যানে চলে না, আসলে হয় না কখনোই প্ল্যান ওয়াইজ, আসলে সব কিছু যে হয় সেটা না। আশেপাশে অগোছালো করার জন্য প্রচুর মানুষ আছে, আমি নিজেও আছি, আমিও যে আমার লাইফটা অগোছালো করবো না, ব্যাপারটা এরকম না, বাট গুছিয়ে নিতে হবে, যদি টিকতে হয় গুছিয়ে নিতে হয়। আর পৃথিবীতে টিকতে হলে পৃথিবীর নিয়মের সাথে ফাইট করেই টিকতে হবে, পৃথিবীর নিয়মগুলোকেও আমাদেরকে মানতে হবে, আমাকে ওখানেও কম্প্রোমাইজে আসতে হবে, ওখানেও আমাদেরকে অ্যাডজাস্টমেন্টে আসতে হবে, এভাবেই আস্তে আস্তে আসলে গুছানো হয়ে যায়। তো আমার পুরোটা সময় গেছে আমার একদম মানে 2024-এর শুরু, এটা তো শুরু হলো, আমি 2023 পর্যন্ত আমার মনে হয়েছে কি যে না, বিশেষ করে 2021-22 এই সময়টা আমার প্রচণ্ড খারাপ সময় গেছে। আমার বিজনেস একদম ডাউন হয়ে যাচ্ছিল, মানে আমি কোনো রকম কনসেন্ট্রেশন করতে পারছিলাম না বিজনেসে, যে কনসেন্ট্রেশন দিব, কাজ করব, এত রকমের মানে পার্সোনাল কিছু ঝামেলাতে ছিলাম। আমার শুধু মনে হতো কি যে আমি কিভাবে এটা ঠিক করব, কিভাবে রিকভার করব। আমার ব্যাংক ব্যালেন্স খরচ হতে শূন্য, কারণ আমি কাজ করতে পারছি না, আমাকে তো খরচটা তো, আমার তো খরচ তো আটকে নাই, আমি কাজ করতে পারছি না, বাট আমার খরচ আটকে না। আমি আমার বাচ্চাদেরকে একটা ভালো স্কুলে দিছিলাম, ওখান থেকে নিয়ে এসে আমি প্রাইমারিতে ভর্তি করে দিলাম, কারণ আমি খরচ টানতে পারছি না, আমি সময় দিতে পারছি না, যে এসেছে আমি তাদেরকে একটা টাইম দেবো সেটা করতে পারছি না। আমার বিজনেস এতটা তুঙ্গে ওঠা বিজনেস, আমি হঠাৎ করে আমার কাস্টমাররা কেউ জানে না যে আমার বিজনেসটা কোন মানে কিসের মধ্যে আছে, সবাই কিন্তু আমাকে অর্ডার করছে, যে আমার রেগুলার কাস্টমার সে তো জানে যে আমাকে রেগুলার অর্ডার করছে, তাহলে আমি কাজ কেন দিতে পারছি না। তো আসলে আমি মানে মনোযোগটা দিতে পারছিলাম না। কেন সেটা? এটা আসলে নিজের সাথে নিজের কিছু যুদ্ধ যাচ্ছিল, যেগুলো মেন্টাল হেলথ এতটা খারাপ সময়ের মধ্য দিয়ে আমি যাচ্ছিলাম, তখন আমি কিছুই করতে পারছিলাম না। তখন তো বাচ্চারা বড় হয়ে যাচ্ছিল, তখন বাচ্চারা একটু বড়, কিন্তু এটা আসলে একদমই যে বললাম যে আমার সাথে আমাদের নিজের কিছু ফাইট যাচ্ছিল, তো যার জন্য এগুলো আসলে পারছিলাম না বলে এটা একদম আমার মানে ব্যাংক ব্যালেন্সও শেষের দিকে, তখন আমার মনে হয়েছে যে এনাফ, মানে আমাকে এবার এগুলা থামাতে হবে, সেটা যেভাবেই হোক না কেন। তখন আমি আবার মানে ওখান থেকে আবার মুভ অন করলাম, আবার মানে আমি জানি আমি আবার নতুন করে শুরু করলাম। এটা আমার কাস্টমাররা জানে না যে শুরুটা আসলে, তারা জানে শুরু আমার 2018-তে। এর মাঝে যে আমি কতবার নিজেকে ভাঙলাম, গড়লাম, আমার বিজনেসটা যে কোথা থেকে কতবার শুরু করলাম, এটা তো আর ওরা আসলে কেউ জানে না। বাট আমাকে অনেকবার এটা শুরু করতে মানে কোনো উপায় ছিল না, আমি আবার শুরু করলাম। শুরু করতে করতে যে মোটামুটি 2023-এর শেষে আমি
ভালো রকমের গুছিয়ে ফেললাম যে না এবার আমাকে একদম ডিফারেন্ট একটা ওয়েতে আমাকে চেষ্টা করতে হবে। 2024 আমি ঠিক করলাম যে আমি আসলে আমার বাচ্চাদেরকে এত কম সময় দিতে পারছিলাম, এমন মানে কি বলবো, ওরা রাতে ঘুমাতো একা একা, 2 বছর 3 বছর 4 বছরের একটা বাচ্চা আমাকে বলছে যে মাম্মা আসো 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 আমার সাথে ঘুমাতে আসো ঘুমাতে আসো, আমি সময় দিতে পারছি না। তখন আমি ওদের সাথে যদি, বিশেষ করে শীতকালে যেটা হয় যে ওদেরকে নিয়ে যদি, ওদের যেহেতু সকাল 7:30টায় ওদেরকে নিয়ে আমার স্কুলে বেরিয়ে যেতে হবে, আমার কিন্তু ওদেরকে রাত 8টায় যদি ঘুম পাড়িয়ে না দেই তাহলে কিন্তু ওরা সকালে উঠতে পারবে না। ওদেরকে আমি ঘুম পাড়াতে দিব, ঘুম পাড়াতে দিয়ে অনেক সময় আমি ঘুমিয়ে যাচ্ছি, আমি ঘুমিয়ে গেলে তো আমার কাজগুলো হচ্ছে না। আবার ওদেরকে যে আমি ঘুম পাড়াতে দিব, ওদেরকে ঘুম পাড়িয়ে আমি উঠে চলে আসছি, রাত 2টা 2:30 3টা পর্যন্ত কাজ করার পরে সকাল 6টায় আবার উঠে সারাটা দিন শুরু করা, এবং এর মধ্যে কিন্তু আমার বিন্দু পরিমাণও মানে সময় নাই যে আমি একটু রেস্ট নিব। মানে আস্তে 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 করে যখন আমার মনে হলো যে না আসলে অনেক হয়েছে, তখন আমি 2024 আবার হঠাৎ মনে হলো যে না আমি এবার একটু রিলিফ নেই। আমি মোটামুটি এই যে জানুয়ারি থেকে এই এপ্রিল পর্যন্ত আমি ভাবছিলাম যে না আমি এই বছর আর সেরকম কাজ করব না, এই বছর ফুল টাইম আমি বেবিদেরকে দিব, কিন্তু হঠাৎ করে আমি আবার আউটলেটের দিকে সুইচ করলাম। তো এখন এখান থেকে হ্যাঁ, এখন আমি এখান থেকে যাওয়ার পরে বুঝবো যে আমি আসলে কিভাবে কি, বাট আমার কোথাও যেন একটা খুব কনফিডেন্ট কাজ করে যে আমি পারবো না, এটা কিভাবে সম্ভব, কারণ আমি এত কিছু পেরে এসেছি, এত কিছু পেরে এসেছি। এটা আসলে এই গল্পগুলো যদি বলা যেত তাহলে একটা হয়তো বা অনেকেই বুঝতো, বাট এগুলো আসলে গল্পগুলো একটা যে দুটো শুনতে পারি আর কি, যেগুলো বলতে পারবো। যখন এই যে করোনার টাইম গেল, দেখা যাচ্ছে করোনার টাইমে তো মানে কুরিয়ার করা, তারপরে হচ্ছে কাজ করা, কারিগর আসতে পারতো না, কারিগর আসলে তো রাস্তা দিয়ে তো আসতে দিচ্ছে না, তারপরে হচ্ছে কুরিয়ার করতে পারছি না, কুরিয়ার অফিস তো মানে ওখানে যেতে হবে আমাকে জিনিসগুলা নিয়ে, রাস্তায় এতগুলা কুরিয়ার নিয়ে তখন ছিল না, তখন আমি হচ্ছে রেডেক্সে হয়তো বা মানে মোটামুটি যে প্রাইভেট যে ইয়াগুলাতে দিচ্ছিলাম সেখানেও আমি ভালো সাপোর্ট পাচ্ছিলাম না। অনেক 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 প্যাকেট নিয়ে যে আমি কত দূর যে আমি একটা রিক্সা পাচ্ছি, মানে ওই সময় এত বাজে রকমের ভাবে এত বিচ্ছিরি ভাবে বিজনেসটার এলোমেলো অবস্থা হয়ে যাচ্ছিল, কিন্তু ওই সময়টাতে সব থেকে বেশি কাজ ছিল। এদিকে যে ফেব্রিক নিব, কোথা থেকে নিব, দোকান তো বন্ধ। ভোর 5:30টার সময় আজানের পরপর দোকানদার ফোন দিত, আপা আসেন দোকান খুলতেছি। ওই সময় যে জাস্ট একটা শাটার তুলে ওর মধ্যে ঢুকে সে 4-5 দিনের কাপড় একবারে নিয়ে আসা, অনেকগুলা অ্যামাউন্ট একসাথে ওদেরকে দিতে হতো, যেহেতু অনেকগুলা কাপড় একসাথে আনা লাগতো। তো এরকম করে করে যখন যে এটা আসলে এত মানে, তারপরে আস্তে আস্তে আমরা হচ্ছে যখন আমি আস্তে আস্তে যে প্রাইভেট যে কুরিয়ারগুলো আছে ওইগুলোতে সুইচ করলাম, ওরা আরও বেশি প্যারা দেয়, নিয়ে যাচ্ছে ঠিকই, টাইমলি নিচ্ছে না, টাইমলি দিচ্ছে না। যে কুরিয়ারটা হয়তো বা আমার কালকে পৌঁছে যেত, সেই কুরিয়ারটা যাচ্ছে 4-5 দিন পরে। যখন আমার একটা কাস্টমার দেশের বাইরে চলে যাবে, আমাকে সেই কুরিয়ারটা আমাকে আজকের মধ্যে পাঠাইতে হবে, সেই আজকের মধ্যে কুরিয়ারটা আমার যাচ্ছে না। মানে আর আমরা যেহেতু একদম ঢাকার মধ্যে না, আমার ম্যাক্সিমাম কাস্টমার ঢাকার, এদিকে আমি থাকি দূরে। ঢাকার কুরিয়ার হলে ঢাকায় 1-2 দিনের মধ্যে ডেলিভারি হয়ে যায়, কিন্তু আমার ওখান থেকে তো 3-4 দিন সময় লাগে। সব কিছু মিলিয়ে কি একটা বাজে মানে একেবারে মেসাকার একটা অবস্থা ছিল। পরে আস্তে আস্তে এটা যখন ওদের কুরিয়ারের এখন মোটামুটি কুরিয়ারের সার্ভিসটাও কিছুটা ভালো হয়েছে, তারপরেও কিছু কিছু কুরিয়ার যাচ্ছে না, বারে বারে ওদেরকে নক করতে হচ্ছে, এগুলা যাচ্ছে। এই করে করে মোটামুটি এটাও একটা বিশাল হ্যাসেল যে কুরিয়ারের পেছনে আমাদেরকে প্রচুর টাইম দিতে হয়। কুরিয়ারের সার্ভিসটা পার্সেলের জন্য, কুরিয়ারের সার্ভিসটা যদি আমাদের দেশে আরো ইজি হতো আরো ভালো হতো। ওদের পেছনে আমাদের প্রচুর টাইম ওয়েস্ট করতে হয়, এটা দেয়া না, এটা আসলে ওয়েস্ট করা। কারণ আমি যখন একটা জিনিস আপনাকে দিয়ে দিই সেটা তো আপনার রেসপন্সিবিলিটি, রাইট? হ্যাঁ, এখন আপনার রেসপন্সিবিলিটিতেও যদি আমাকে বারে বারে নাক গলাতে হয়, ভাই আপনি এটা নিছেন কিনা, আপনি এটা রিসিভ করছেন কিনা, দেরি হচ্ছে কেন, ওইটা আপনার ডেলিভারি ম্যান খারাপ ব্যবহার করলো কেন, এগুলোর পেছনেও যদি আমাদেরকে সময় দিতে হয়, তাহলে অবশ্যই আপনাদের কুরিয়ার সার্ভিসের পেছনেও তো আমাদেরকে একটা এক্সট্রা টাইম দিতে হচ্ছে। তো এগুলাও একটা হচ্ছে বিশাল মানে বার্ডেন মনে হয়। এখনো মনে হয় যে না আসলে এই সার্ভিসটা আরো অনেক অনেক ভালো করার জায়গা ওনাদের আছে। কিন্তু আপনি এর পরে আসলে মনে হলো কখন যে এখন অল সর্টেড, এখন লাইক আই উইল জাস্ট লুক ফরওয়ার্ড, এই বছর সেটা কিভাবে পসিবল হলো? যখন বাচ্চারা একটু বড় হলো। আমি গল্পগুলো জানতে চাচ্ছি বিকজ আপনার গল্প শুনলে অনেকে তো ইন্সপায়ার হবে, অনেকে জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে যে আচ্ছা আমি যদি শুরু করি আমি এভাবে শুরু করতে চাই। অনেক মেয়েরা কি করে মানে যখন আমাদের হয়তো হাজবেন্ডের সাথে আমাদের সম্পর্কটা হয়তো ঠিক আগের মতো যায় না, অনেক সময় হয়তো ফ্যামিলি সম্পর্কের সাথে সম্পর্কটা আগে আপস এন্ড ডাউনস, কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকে।
কিছু কিছু মেয়ে আসলে কিছু কিছু মেয়ে কেন বলবো, আমি নিজেও তো মানে এতটা আমরা হোপলেস হয়ে মানে এত সব কিছু ছেড়ে ছুড়ে দেই। আমি কেন ছেড়ে দিই, আমাকে মনে হয়েছে কি আলিয়া যখনই আমি ডুবে যেতে নিচ্ছি আলিয়া আমাকে রীতিমতো টেনে তোলে, কারণ আমার কাস্টমাররা আমাকে সমানে নক দিচ্ছে, আপু এটা অর্ডার নেন, আপু এটা অর্ডার নেন, আপু এটা অর্ডার নেন। বাট সবাই তো এইটার মধ্যে থাকে না, সবাই তো আর একটা বিজনেস করেন যে তাকে অনেকেই খুঁজছে। এমন অনেক মেয়ে আছে যাকে কেউই খুঁজছে না, তখন তো সে একেবারেই ডুবে যায়, একেবারেই ডুবে যায়। তো তখন আসলে ওখান থেকে টেনে ওঠাটা অনেক কঠিন। তো যখন ওইরকম বিভিন্ন রকমের প্রবলেমে আমার মনে হয় কি যে সবারই এটা মাথায় রাখা উচিত, সময়গুলা কেটে যাবে, মেঘ কেটে যায়, কিন্তু সেটার জন্য আসলে খুব স্ট্রিক্টলি মানে আমার কষ্ট হচ্ছে, হ্যাঁ আমি জানি আমার কষ্ট হচ্ছে, এবং আমাকে এটাও বিশ্বাস করতে হবে যে কষ্টটা কেটে যাবে, সেটা টুডে অর টুমরো, একটু ওয়েট করতে হবে, একটু ধৈর্য ধরে ওয়েটটা করতে হবে। ধৈর্য ধরাটাই কষ্টের, ওয়েট করাটাই কষ্টের, কিন্তু ওইটাই হচ্ছে আসলে মেইন কাজ। কিন্তু ওইটা মেন কাজটা, এবং অনেক মেয়ে কিন্তু ওই সময়টা আসলে ভাবে যে না ফাইন, আমি ভাই ডিভোর্স নিয়ে নিয়ে এইসব আমি পেনে থাকতে চাই না। না। ডিভোর্স তো আমার মনে হয় কি সংসার, ডিভোর্স আসলে কি সংসার, এটা আমার কাছে এখন এত লাইট একটা বিষয় লাগে। আমার মনে হয় কি বিয়ে একটা মেয়ে করলাম, সংসার করলাম, আমার তো বিয়ের 10 বছর পরে আমার বাচ্চারা, আমার একদম 10 বছর পরে আমার বাচ্চারা, এখন আমার বিয়ের বয়স কিন্তু অনেক লম্বা একটা সময়। তো এই সময়টাতে এসে আমার শুধু মনে হয় কি যে আচ্ছা মুভ অন করে কি এমন লাভ হয়, বা মুভ অন করলে যারা করছে অনেকেরই খুব ভালো হয়, অনেকেরই প্রচণ্ড ভালো হয়, এবং মুভ অন করার সুযোগ থাকলে কেউ যদি করতে পারে ওকে ফাইন, তুমি করো, অসুবিধা নাই। কিন্তু এমন অনেক মেয়ে আছে যারা মুভ অন করতে পারে না, যারা করতে পারছে, এবং অনেকেরই তো মুভ অন করে অনেক ভালো কিছু হয়, হয় না সেটা তো না, ডেফিনেটলি হয়। বাট যারা মনে করছে, যেমন আমার মনে হয়েছে যে আমার মুভ অন করার কোনো প্রয়োজন নাই, মানে আমার ওই সংসার, আবার হয়তো বাবার বাড়ি যাব, বাবা মা কিছুদিন পরেই বলবে যে এইভাবে কি জীবন যায় নাকি এই সেই, তো আমার তো আসলে ওই দিকে আমি আর হাঁটবো না, এটা আমার কোনো আগ্রহ নাই। আমার কাছে এটা মনে হয় যে লাইফে আসলে স্ট্রাগল আসবে, সেটা ঠিকও হয়তো হয়ে যাবে। হাজব্যান্ডের সাথে কি রিলেশন অনেকটা সময় যাওয়ার পরে কোনো প্রবলেম হলে সেটা কি ঠিক হয় না? ডেফিনেটলি হয়ে যায়। ঠিক হয়েছে, হবে ইনশাআল্লাহ। বিকজ অফ দ্য বিজনেস? না। ওকে, অন্য কিছু? হ্যাঁ, সেটা আপনি বলতে পারবেন না? বিজনেস না, বলতে পারবো না, বলতে চাচ্ছি না আর কি, মানে ওই প্রসঙ্গটা একদম ডিফারেন্ট একটা প্রসঙ্গ, ওইটাতে আসলে যেতে চাচ্ছি না। তো স্ট্রাগল সবারই লাইফে থাকে। ওটা শুরু করলে আপনি কান্নাকাটি শুরু করবেন, আমি বুঝতেছি। আপনি যখন কথা বলতে চাচ্ছেন ওই দিন আপনার চোখ পুরো ছলছল হয়ে যাচ্ছে। না আসলে এত মানে কিছু কিছু হয় কি যে স্ট্রাগলের টপিক এমন আহামরি কিছু না, বাট ওই টপিককে কেন্দ্র করে যে স্ট্রাগলগুলা, এগুলো আমাকে একদম নাড়িয়ে দেয়। মানে আমার শুধু মনে হয় কি এগুলোর প্রয়োজন ছিল না, তো এই জন্য আমি আসলে ওই প্রসঙ্গটাতে একদমই যেতে চাই না। আর হচ্ছে আপনি কাঁদতে চান না, অথবা ওইটাকে যদি আমাদের যেটা মনে হয়, আমার যেটা মনে হয় ন্যাচারালি কি মানুষ কোনো একটা সলিউশন যখন পেয়ে যায় তখন প্রবলেমটা তার ব্যাকে যেতে চায় না। বাট যদি প্রবলেমটা আসলে কি ছিল যদি জানতে পারতেন, তখন সলিউশনটা অনেক আগেই আসতো এবং এটা ডিফারেন্টভাবে আসতো। সো যে আপনি যেতে চাচ্ছেন না এখানে, তো দ্যাটস ফাইন, মানে আই হোপ লাইক ইট উইল সর্ট আউট। না, এটা হচ্ছে যখন আপনি যেহেতু আপনার যে জিনিস ভালো লাগে না, একটা মানে অন্যরকম একটা টপিক যেটা আপনাকে বারে বারে ওইখানে ফিরিয়ে নিয়ে যাবে, ওখানে যাওয়ার দরকার কি? এখন আমার এটা মনে হয় যে যেটা ফেলে এসছেন সেটা তো ফেলে এসছেন, ওখানে যাওয়ার তো কোনো প্রয়োজন নাই, এরকম মনে হয়। আর মানে এমনিতে যে খুব মানে ডিভোর্স হয়ে যাওয়ার মতো কোনো প্রবলেম আমাদের ফ্যামিলিতে আসলে সেরকম কিছু নাই। যে অনেক কেন ডিভোর্স হয়, মানুষ মনে করে কি যে হাজব্যান্ড হয়তো অন্য কারোর সাথে অ্যাফেয়ারে ইনভলভ, বা ওয়াইফ হয়তো অন্য কারোর সাথে অ্যাফেয়ারে ইনভলভ, বা এরকম সেরকম, এগুলো আসলে এরকম কিছু না। তো এটা একেবারেই আমাদের নিজস্ব কিছু বোঝাপড়ার ব্যাপার স্যাপার, হয়তো ভুল বুঝাবুঝির ব্যাপার বা বোঝাপড়ার ব্যাপার, ওইগুলা থেকে হয়তো বিভিন্ন কারণে কিছু স্ট্রাগল টাইম শুরু হয়, এবং সেটাতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, এবং এটা নিয়ে আমাদের কোনো এক্সপেকটেশনও নাই, এটা নিয়ে আমাদের কোনো বাড়াবাড়িও নাই। ঠিক আছে, ওকে ফাইন ভাই, তুমিও মানে আমাদের ব্যাপারটা এরকম যে তুমিও চেষ্টা করছো, আমিও চেষ্টা করছি, হয়নি কোনোভাবে, ইনশাল্লাহ ভবিষ্যতে হলে হবে। আর এটা আসলে এমন আহামরি কোনো ইস্যু না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষজন খারাপ মানুষ নিয়ে মানে ঝামেলায় পড়ে, যে না মানুষটা অনেক খারাপ, বা অমুক অনেক খারাপ, বা আমার শ্বশুরবাড়ির মানুষগুলো অনেক খারাপ, বা বাবার বাড়ির মানুষ এটা ঝামেলা করছে। আমাদের আসলে এরকম কোনো ঝামেলা নেই। আমার চারপাশটা অনেক সুন্দর, শ্বশুরবাড়ির মানুষগুলোও খুবই ভালো, বাবার বাড়ির মানুষগুলোও খুব ভালো।
এবং বরঞ্চ আমি আমার বাবার বাড়ি থেকে সেরকম আমার বাবার বাসাটার পরিবেশটা হচ্ছে এরকম যে মেয়েরা কেন কিছু একটা করতে হবে, বিয়ে করে ফেলছো, বাচ্চা কাচ্চা পালবা, সংসার করবা, শেষ আরো কয়েকটা বাচ্চা নিবা, রান্না বান্না করবা, শেষ, সংসারটা সামাল দাও ভালো মতো, এরকম। তো আসলে ওইটাও দোষের না, ওইটা ওদের মতো করে ঠিকঠাক যে যেভাবে মেনটেন করতে পারে। তো আমার কাছে মনে হয় কি যে না, ওই দিক থেকে আমার এই বাসাটা একদম ডিফারেন্ট। ওরা আবার প্রচন্ড রকমের সাপোর্টিভ। আমার একটাই ননাস, আমার হাজবেন্ডের একটা মাত্র বোন, ও প্রচন্ড সাপোর্টিভ। আমার কোনো কিছু করাতে ওর অনেক ইন্সপিরেশন থাকে। তো সবকিছু মিলিয়ে হচ্ছে এইসব আসলে কিছু ঝামেলা না, এগুলা উপরে চলে আসা যায়। তো এগুলো আসলে একটা সময় সবই ঠিক হয়ে যায়, বাট একটু হচ্ছে কি একটু ধৈর্য, মেয়েদেরকে আসলে প্রচুর ধৈর্য ধরতে হয়। এটা সত্যি যে ছেলেরাও যে ধরে না সেটা না, একটা সংসারে আসলে যে ধৈর্য ধরতে চায় সে ধৈর্য ধরতে পারে, সেটা হাজবেন্ড হোক, ওয়াইফ হোক বা অন্যরা হোক। ধৈর্য ধরতে চাওয়ার মানসিকতাটা থাকতে হবে। এখন সমস্যা হচ্ছে সবার সে চাওয়ার মানসিকতাটা থাকে না বলেই ডিভোর্সগুলো হয়ে যায়। এবং হচ্ছে ওখানে বিভিন্ন রকমের, শুধু যে ডিভোর্স হলে যে ভাঙন হয় তা তো না, ডিভোর্স হলে না ভাঙনটা দেখা যায়, আর ডিভোর্স না হলে ভাঙনটা নিজেদের মধ্যে থাকে। বাট এটা এমন না, সংসারে থাকে একই, হ্যাঁ, কিন্তু এটা এমন না যে ভাঙে না, ভেঙে যায়, এটা ভেতরে থাকেও ভাঙে। হয়তো আপনার মধ্যে কি হচ্ছে আমি তো জানি না, এমনও হতে পারে আপনার সাথে আপনার ওয়াইফের রিলেশন খারাপ, ভেঙে গেছে, আমি জানি না। কখন আমরা জানবো? যখন আপনাদের ডিভোর্স হয়ে গেছে, তখন সবাই লিখবে যে অমুক এটা ডিভোর্স হয়ে গেছে, অমুকের এটা সংসার ভেঙে, এত বছরের সংসার ভেঙে গেছে, এত বছরের সংসার ভেঙে, তখন আসলে এটা হাইলাইট হয়। আদারওয়াইজ ব্যাপারটা এমন না যে ভাঙন হয় না, খুব হ্যাপি ফ্যামিলিতেও ভাঙন হয়। আমি নিজে আমার অনেক কাস্টমারদেরকে আমি দেখছি বা অনেক পরিচিতদের মধ্যে দেখছি, আপাত দৃষ্টিতে তাদের কোনো ভাঙনই দেখা যায় না, বাট ওর ওয়াইফ হয়তো বলছে যে না আমি হ্যাপি না, আমি আসলে এটা পারি না বলে এগুলো সব মেনে নেই। হাজবেন্ড হয়তো বলছে যে আসলে এখানে তো কিছু করার নাই মেনে না নেওয়া ছাড়া। এখানেই কিন্তু ভাঙন হয়ে যায়, ভাঙনটা কিন্তু ওখানেই শেষ, কিন্তু আসলে ওইটা হাইলাইট হয় না। হাইলাইট তখনই হয় যখন আসলে অফিসিয়ালি যখন এটা সবাই অ্যাকসেপ্ট করে নেয় এবং এটা যখন জানাজানিটা হয়। তো আসলে ভাঙনের ডেফিনেশনটা না ডিভোর্স দিয়ে বিচার করার কিছু নাই। ডিভোর্সটা জাস্ট একটা আচ্ছা ঠিক আছে ফাইন ভাই, ঠিক আছে, দুজনের দুই রাস্তা দিয়ে, দুজনের দুই রাস্তা অনেক আগে শুরু হয়, তারপর না ডিভোর্সটা হয়। ডিভোর্সটা তো আসলে একদিনে হয় না। এবং কোনো মেয়ে বা ছেলেরাও যারা জেনুইনলি সংসারটা করতে চায়, আমার মনে হয় না যে আসলে ওরা ডিভোর্স করবে বলে সংসারটাতে আসে, বিভিন্ন কারণে সেটা হয়তো। আর যারা একটু ডিফারেন্ট ক্যারেক্টারের সেটা তো আলাদা জিনিস, ওইটা তো একদম ডিফারেন্ট জিনিস। বাট যারা আসলে অ্যাকচুয়ালি না আমি বিয়ে করছি, সংসার, বাচ্চা আছে, সংসার তো করবে, এখন তাদের মধ্যেও যদি বোঝাপড়াটা না হয়, সেটা কত কারণে হতে পারে না। বোঝাপড়ার বিষয় তো একটা টাওয়াল নিয়েও হতে পারে, বোঝাপড়ার বিষয় তো ব্রাশ করা নিয়েও হতে পারে। তো আসলে বোঝাপড়ার বিষয়টা আমি কিভাবে হাইলাইট করব সেটা আমার ব্যাপার, কিন্তু আমাকে কিন্তু চেনে এবং আমার এত 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 আমি বিজনেসটা হয়তো বা অনেকটা ভাগ্যের ব্যাপার, নিজের পরিশ্রম তো ডেফিনেটলি আছে। আমি রাত দিন এক করে পরিশ্রম করছি, একটা সময় আমাকে এই পরিশ্রম, যখন নিজের বিজনেসটাকে আমার দাঁড় করাতে হয়েছে তখন আমি পরিশ্রম করছি। কিন্তু এই বিজনেসটার পেছনে আমার কাস্টমারদের একটা মানে ভালো কাস্টমার পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, প্লাস হচ্ছে আমি জানি না আরও কী কী এখানে আসলে ইনক্লুড হয়, কিন্তু আমার অনেক ভালো ভালো কাস্টমার আছে। আমার কাস্টমারের যে বেসটা এটা খুব ভালো। তো বিজনেসে এটা ফিউচারে আসলে হয়তো বা একটু আরও একটু, এখন যেহেতু আউটলেটের দিকে যেহেতু চলেই গেছি, যদি এটা এস্টাবলিশড করতে পারি দেন এটার থেকে বেটার কিছু হয়তো হবে ইনশাল্লাহ। যেহেতু আমার বাধা দেওয়ার আসলে কেউ নাই, বরঞ্চ আমাকে এগিয়ে দেওয়ার মানুষ আছে। ভেরি গুড। প্রমোশন যেটা আপনাদের বিজনেসের জন্য এখন অনেকে ব্র্যান্ড প্রমোটার্স নিয়ে কাজ করে এবং অনেক ইস্যু ক্রিয়েট হয়, সেগুলো নিয়ে আপনি কখনো ট্রাই করেছেন? আমার একটা খুব ক্লোজ একটা ছোট বোন হয় আর কি, ও যখন ওর বিজনেস স্টার্ট করে, ও প্রচুর প্রমোটারদের দিয়ে কিন্তু ওর বিজনেসটা শুরু করছে। তো ওখানে ও যখন আমাকে খুব ইন্সপায়ার করে, আপু তুমিও করো, তুমিও করো, তা আমার না কোথাও যেন মনে হতো কি, এটা একদম শুরু মানে বেশ কিছুদিন আগের কথা বলছি, কোথাও একটা মনে হতো কি যে না এটা আমার বিজনেস, কেউ যেন বলতে না পারে যে আরে আমি তোকে উঠাই দিলাম, প্রশ্নই আসে না, যা উঠবো ভাই আমি উঠবো, যেটুকু পারি, আমি প্রয়োজনে পুরাটা উঠার দরকার নাই, যে আমাকে একেবারে তুঙ্গে যেতে হবে দরকার নাই, বাট যেটুকু পারবো সেটুকু আমি আমার যোগ্যতা দিয়ে উঠবো, আমার পরিচয় দিয়ে উঠবো, সেটা আমি আমার কাজ দিয়ে উঠবো। আমি এমন না যে আমি প্রচুর লাইভ করি, তাও তো আমার কাছে অর্ডারের কোনো প্রবলেম হয় না, বা আমি অনেক কিছু করি তাও তো কোনো অসুবিধা হয় না, আমি তো কখনো মেম্বারের পিছিয়ে ছুটি না, আমার তো অর্ডারের প্রবলেম হয় না, আমি আমার কোয়ালিটি মেনটেন করলে আই থিঙ্ক আমার এটা হয়ে যাবে।
সো ও যখন আমাকে এরকম, ও খুব ইন্সপায়ার করতো, যেহেতু ওর বিজনেসটা ও একটু ডিফারেন্টভাবে রান করছিল, তখন আমি ওকে বলতাম। তো ও একটা পরবর্তীতে একটা প্রসঙ্গে আমাকে বলছিল যে আপু তুমি না খুব ভালো করছিলা, কারণ ওই মেয়েটা আমাকে এখন খালি খোঁচাই যে আমি নাকি, ও নাকি আমাকে পরিচিত করছে অনলাইনে, মানে অন্য একটা মেয়ের প্রসঙ্গে বলে আর কি, যে ও আমাকে এখন, হ্যাঁ ও ব্র্যান্ড প্রমোটার, ও বলে কি যে অথচ ওকে আমি টাকা দিয়ে করাইছি, আমি ওকে পেমেন্ট করছি এটার জন্য, বাট ও আমাকে বলে কি আমি তো ওনাকে চিনাইলাম, কেন রে ভাই? আমি হ্যাঁ এই জন্যই আমি করি। তো আসলে ব্র্যান্ড প্রমোটারদের আমি, তার মানে আপনি এরকম ইস্যুতে পড়েন নাই অনেক? এখন অবধি পড়িনি, এবং আমি ব্র্যান্ড প্রমোটারদেরকে দিয়ে এখন অবধি কাজ করাইনি, তবে ফিউচারে প্রয়োজন হলে যে করাবো না সেটা না, এটা যে আমি মানে নেগেটিভলি দেখি সেটা না, বাট আমার বিজনেসটা আমার এত আদরের একটা জিনিস, আমার মনে হয় আচ্ছা দেখি না, প্রয়োজন হলে তো অপশনগুলো আছেই, এমন তো না যে অপশনগুলো ক্লোজ, প্রয়োজন যখন হবে তখন এই অপশনগুলো এমনি আসে। মানুষ শাহরুখ খানকে নিয়ে আসছে না, ঋত্বিক রোশনকে নিয়ে আসছে না, আমি সেরকম কাউকে রিকোয়েস্ট করবো যে আপনিও আসেন আমাকে একটু প্রমোট করে দেন, তো সেটার তো অপশন, এইগুলো এই অপশনগুলো তো খোলাই থাকে। আমি প্রমোটিং ইউ, তো আমি তো আপনার স্টোরিতে দিচ্ছি। সেটাই তো এই অপশনগুলো আসলে খোলাই থাকে, এটা যখন তখনই করা যায়, কিন্তু নিজের কষ্টটা, নিজের চেষ্টা করে একটুখানি এগিয়ে যাওয়াটা, এটা সব সময় সম্ভব না, এটা আগে একটু চেষ্টা করে দেখা উচিত, তো সেটাই দেখি আগে। নাইস, টেনশন নাই এখন আপনার, নার্ভাসনেস নাই, প্রচুর কথা বললেন, ইউ আর স্মাইলিং অল দ্য ওয়ে, দিস ইজ অ্যামেজিং না? ভালো লাগতেছে রাইট? আমি কিন্তু এমনিতে প্রচুর বকবক করি, প্রচুর গল্প করতে পছন্দ করি, বাট আপনাকে আমার খুব টেনশন লাগছিল, কারণ আপনাকে আমার মনে হয় তো মিডিয়া পার্সন, ভাই আমি তো মিডিয়ার ধারকাছ দিয়ে নাই, তো আপনি যেখানে তনি আপুর ইন্টারভিউ নিচ্ছেন, তারপরে হচ্ছে অপু বিশ্বাস ইনাদের ইন্টারভিউ নিচ্ছেন, সেখানে আমি কে ভাই, এরকম আর কি, তো এই জন্য একটু টেনশন লাগে, স্বাভাবিক। শেষ তো না? হ্যাঁ। সো তসলিমা, আলিয়াকে নিয়ে এগিয়ে যান, আমরা আছি আপনার সাথে। আর কিছু বলতে চান যেগুলো মিস করে গেছেন? কিছু কি মিস করে গেছেন? মেয়েদেরকে বলবো, বলেন না প্লিজ, যারা হচ্ছে বিজনেস করতে চায়, যে না আমি বিজনেস করতে চাই, তুমি ওদেরকে বলবো যে অনেকেই বলে যে কিভাবে স্টার্ট করব, কোনোভাবে স্টার্ট করতে হবে না, জাস্ট স্টার্ট করে দাও। রাইট। কোনো ভাবের প্রয়োজন নাই যে আমি কোন ওয়েতে যাব, যে ওয়েটা তোমার সামনে আছে তুমি সেভাবে স্টার্ট করো, কোনো ওয়ে ভাবার কিছু নাই, তুমি জাস্ট শুরুটা করো, মানে শুরুটাই হচ্ছে সব থেকে কঠিন, এরপরে না শুরু করলে মানে ওই যে বলছে পথ নামলে পথেই পথ দেখাবে, মানে পেছন যখন তুমি শুরু করে দিবা, হাঁটবা যখন, তখন তোমার স্রোত, মানুষের একটা স্রোত তোমার পেছনে এমনি ঠেলে ঠেলে নিয়ে যাবে, কারণ তোমাকে সেই কেউই বসে থাকে না, মানে শুরুটা করাটাই হচ্ছে কঠিন, যে শুরু করে দাও। আসলে মেয়েরা শুরু করতে এত ভয় পায়, আমি নিজেও তো ভয় পেতাম, আমি কিন্তু ওরকম না যে হচ্ছে খুবই মানে একেবারে মানে সবখানে খুব যাই বা এরকম খুব মিশুক, এরকম তো ছিলাম না, বাট এখন যেরকম কতজনের সাথে পরিচয় হয়, কত মানুষের সাথে কথা বলে, আমার জোনটা এত ছোট ছিল, আমি নির্দিষ্ট কিছু মানুষের সাথে মিশতাম, আমার হাজব্যান্ড আমি দিয়ে একটা গ্রুপ ছিল, আমরা এরকম কিছু একটা নির্দিষ্ট কিছু গ্রুপের সাথে হচ্ছে আমরা খুব চলাফেরা করতাম, ঘুরতাম, এর বাইরে আমাদের খুব একটা মানে যাওয়া হতো না, তো আমি তো ওখান থেকে ঠিকই বেরিয়ে চলে আসলাম। এখন তো বাংলাদেশের মোটামুটি সব মানুষের মানে অনেক 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 মানুষের সাথে আমার কেনাকাটা হলেও কথা হয়, না হলেও কথা হয়, অনেকে হয়তো এমনিতেই ইন্সপায়ার করার জন্য নক দিচ্ছে, বা অনেকে জানার জন্য নক দিচ্ছে, অনেকে এমনিতেই মানে বিভিন্ন রকমের গল্প করার জন্য নক দিচ্ছে, প্রচুর কথা হয়, আগে তো হতো না। তাহলে একটু গল্প করি, অপু বিশ্বাসকে ভালো লাগে নাকি তনিকে নাকি বুবলিকে? নায়িকাদের মধ্যে আমি আসলে বুবলি বা অপু বিশ্বাস ওনাদের মুভি টুভি আমি খুব একটা দেখিনি, আমি জানি না, তবে তনি আপুকে ভালো লাগে। তনি নায়িকা না দেখে স্ট্রেট কথা বলে সেই জন্য না, ভালো লাগে, ওনার স্ট্রাগলগুলো পছন্দ, ভালো লাগে। স্ট্রাগল? হ্যাঁ, লাইফ উনি তো স্ট্রাগল একটা করছেই, তো করে তো বিজনেস নিয়ে আজকে সবাই চিনছে, তো এই জিনিসগুলো ভালো লাগে। না, স্ট্রাগল তো বেশি হচ্ছে যে ওকে নিয়ে অনেকে ট্রল করে বিকজ অফ হার হাজবেন্ড। এখন কেউ ট্রল করার ইস্যু পেলেও ট্রল করবে, আবার কেউ আছে শখ করে ভালো লাগে এগুলো নিয়ে ট্রল করে, কেউ আছে কি মানে এতটা আনস্মার্ট এজন্যই ট্রল করে, আমার কাছে মনে হয়। তো আসলে এগুলো থাকবে। এগুলো দেখেন সোশ্যাল মিডিয়াতে আপনি? হ্যাঁ, দেখি তো বটে। কি ফলো করেন? কি দেখলেন এর মধ্যে? তনি আপুর প্রচুর লাইভ দেখি। ওকে, লাইভ দেখি। রিসেন্ট কি দেখছি আমি সেটা বলি। রিসেন্ট দেখছি যে দোকানের ডেকোরেশন, যে কিভাবে ডেকোরেট করছে। আচ্ছা, বিকজ আপনি দোকান দেখছেন। হ্যাঁ, দেখলাম যে হচ্ছে কিভাবে ডেকোরেট করছে, এগুলো কিছু আমি কিছু স্ক্রিনশটও নিয়ে রাখছি যে দেখবো, এগুলো খুঁজবো। তো এগুলা কিছু দেখছি। তারপরে হচ্ছে ওনার মানে এত কালেকশন, আমি শুধু ভাবি যে আল্লাহ, একটা দোকানে যদি এত কালেকশন হয়, ওনার এতগুলা শোরুম, কি অবস্থা।
উনি কত কালেকশন, তাহলে বিজনেসটা এখানে আসতে কতটা সময় লাগছে এবং কতটা শ্রম ওখানে দিতে হয়েছে। উনি সবসময় বলেন যে আমি 18 ঘন্টা কাজ করি, আমি এটা ফিল করি যে আসলে 18 ঘন্টা কিন্তু কাজ করা যায়, আমিও করছি। সো কিন্তু হ্যাঁ, এক একটা মানুষ হয়তো এক একভাবে এগিয়ে যেতে পারে, হয়তো উনি যেভাবে মানে ওনার আগানোটা যেভাবে এসছে সেটা তো আমি জানি না উনি কিভাবে, আমি সেজন্য হয়তো আমি আজকে সেই জায়গাটাতে না, হয়তো বা কোনো এক সময় আসবো। এটা আসলে এটা অনেক বেশি টপিক না, কিন্তু আমার কাছে মনে হয় কি যে না, স্ট্রাগলগুলো আমি শুনি যে ভালো লাগে, অনেক ভালো লাগে। ওকে, আর সে অপবিশ্বাস, বুবলি, পরিমণি, ওদের কোনো গল্প দেখেন না? শাকিব খান অনেক সুন্দরই লাগে, সুন্দরই লাগে। ওকে, মানে ওগুলো দেখেন না মিডিয়াতে যেগুলো আসে সোশ্যাল মিডিয়াতে? কিন্তু এগুলো নিয়ে আসলে মানে কোনো কমেন্ট করার কিছু নাই। ওনাদেরকে নিয়ে যারা জানে তারাও কমেন্ট করে, যারা জানে না তারাও কমেন্ট। আর আমি যেটা জানি না সেটা নিয়ে আমি কমেন্ট করতে পছন্দই করি না, কারণ আমি তো জানি না আসলে তাদেরকে আমি কতটুকু চিনি যে আমি তাদেরকে নিয়ে খালি একটা কমেন্ট করে চলে আসবো। কিন্তু সুন্দর লাগে, পরিমণিকে অনেক সুইট লাগে। ওকে, তারপর নেগেটিভ জিনিস, ট্রল, ভাইরাল, ওগুলো সব কিছু দেখেন? নেগেটিভিটি থাকবে না, থাকবেই তো। এটা আরো একটা মেয়ে যদি হয় সেখানে তো নেগেটিভিটি আরো বেশি থাকবে। এটা মানে ওগুলো সোশ্যাল মিডিয়া আপনি দেখেন না সেটা? হ্যাঁ, মানে দেখি না সেটা না, স্কিপ করে যাই, অত বেশি একটা দেখা মনে হয় না যে ও দেখে কি হবে। ওকে, এরকম লাগে। আবার পজিটিভ কিছু দেখলে মনে হয় কি না ওখান থেকে শেখার আছে, নেগেটিভিটি থেকে আসলে কি শিখবেন? হ্যাঁ, আপনার সব ভালো লাগে, তাই না? সবাই আসে দেখতে, খুব ভালো লাগে, গল্প করে। আপনার উইক দেখতে খুব ভালো লাগে, যদিও বলছেন আপনি উইক না, আমি বলছি এবং আপনি আমাকে বলছেন টেনে দেখেন। কি আজব, সিরিয়াসলি বলছি, কি মিথ্যুক! যদি কত মিথ্যুক যদি আমার শো দেখে তাহলে তো জানার কথা। না না, সত্যি বলছে, আমার এটা মনে হতো কি দূর না, এটা সত্যি মনে হয় উইক। মানে হেয়ার স্টাইলটা এরকম, আমার শো দেখতে তো জানার কথা, কিন্তু বিশ্বাস করতাম না আর কি, মানে এত সুন্দর, এত সুন্দর কেন না মনে হতো যে না এটা দিস ইজ গুড। বাট না, তসলিমা, ভালো লাগছে কথা বলে, আপনি ননস্টপ প্রচুর কথা বলেন, এটা ভালো লাগছে। দিস ইজ গুড, দিস ইজ নাইস। ওকে, আই হোপ লাইক আপনার এই গল্প শুনে অনেক ইন্সপায়ার হবে এবং আপনার যে স্ট্রাগলটা অনেকেরই একই রকম হতে পারে, আবার অনেকেরই তো ডিফারেন্ট স্ট্রাগল, বাট যদি লেগে থাকে তখন ডেফিনেটলি একটা না একটা কিছু হবে। সেটা আপনার পরিশ্রমের উপরে কিছু নাই, যদি টিকতে হয় লেগে থাকতে হবে, আসলে পরিশ্রম করতে হবে, লেগে থাকতে হবে। রাইট। সো ইয়া গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর ওনার পেজটা, আপনার পেজটা সম্পর্কে বলে দিন, আপনার পেজ কিভাবে পাবে, কোথায় পাবে? আমার পেজের নাম হচ্ছে আলিয়া, ALIAA। আলিয়া লিখে সার্চ করলে পেজ পাওয়া যায়। আর ওখানে মোটামুটি আমার সমস্ত অর্ডারের ডিটেলস ওখানে মেসেজ করলেই হয়ে যায়, আর কিছুই করতে হয় না। আর ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে, খুব ইমার্জেন্সি হলে কন্ট্যাক্ট করলে। আমার কাস্টমারদের সাথে আমার খুব বেশি একটা কথা জীবনেও হয় না, হ্যাঁ চ্যাটিংয়ে, মানে অল্প কিছু কথার মধ্যে মোটামুটি হয়ে যায়। আমার রিসেন্টলি একটা কাস্টমার আমাকে কি মানে ছ্যাঁকাটা দিল, সে আমার সঙ্গে পুরো 2 দিন ধরে জাস্ট একটা প্রোডাক্ট নিয়ে আমি তাকে কত ইন্সপায়ার করলাম যে না আপনি এত টেনশন নিয়েন না, ভালো হবে। শেষ পর্যন্ত সেটা আমাকে অর্ডার করলো না। মানে এটা মনে হয় আমার 6 বছরের মানে জার্নিতে হচ্ছে এটাই প্রথম যে আমি এতটা সময় কোনো কাস্টমারকে দিছি, বাট সে তার বয়সে অর্ডার করার ভরসা পাইনি। তো ভরসা না পাওয়ার কোনো কারণ নাই, ভালো জিনিসই পাবেন ইনশাআল্লাহ। নাইস। ওকে তসলিমা, থ্যাংক ইউ, অ্যান্ড প্লিজ ডু ওয়াচ হার পেজ। আর আমার পেজটা দেখতে পারবেন, শো দেখতে পারবেন। থ্যাংক ইউ।